আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বিয়ন্ড 20 পাওয়ার্ড বাই বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির আজকে প্রথম দিনের লাস্ট সেশন, চতুর্থ সেশন স্কিল রেডিনেস অফ বাংলাদেশি ইউথ, যেটা শিরোনাম আজকে। এবং আজকে আমাদের যে প্যানেল ডিসকাশনস হবে, যে ওয়েবিনারের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ থেকেই সব সব গেস্ট। সো আমি দেরি না করে সবাইকে আমি একে একে ইনভাইট করছি। আমি ইনভাইট করছি প্রফেসর ডক্টর এমডি সিরাজুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমাদের ডক্টর সিরাজুল ইসলাম স্যার জয়েন করেছেন। সালাম আলাইকুম স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বিয়ন্ড 20 এর শেষ সেশনে। আমাদের সাথে সুদূর ইউএস থেকে জয়েন করেছে মোহাম্মদ মাহাদিউজ্জামান, অ্যামাজন ওয়েব সার্ভিসে উনি আছেন এবং ক্লাউড ক্যাম্পের প্রতিষ্ঠাতা। মাহাদি ভাই, সালাম আলাইকুম মাহাদি ভাই। আমরা ইনভাইট করছি ওয়াহিদ শরীফ ভাইয়াকে, প্রেসিডেন্ট অফ বাক্কো, আমাদের এই সেশনে। আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই। এবং আমরা আরো ইনভাইট করছি আমাদের অতি পরিচিত কে এম হাসান রিপন ভাই, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ BSDI, to this session. And at the same time, I'm inviting our last last speaker, Mazabin Ferdows Shorna, the CEO of WIDO and founder of C360. আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শেষ সেশনে, এবং আশা করি আজকের সেশনটা খুবই ফ্রুটফুল হবে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সেশনের থ্রুতে বিয়ন্ড 2020 পরে কি হবে ওটা নিয়ে আর কি আমাদের আজকে প্রথম দিনের কয়েকটা সেশন হয়েছে। তো ওই সেশনগুলোর ধারাবাহিকতা আজকে লাস্ট সেশন। আমি শুরু করতে চাই আমাদের ডক্টর প্রফেসর সিরাজুল ইসলাম স্যারকে দিয়ে। স্যার, হোয়াটস ইউর আইডিয়া রিগার্ডিং দিস স্কিল রেডিনেস ফর বাংলাদেশি ইউথ? আপনি স্কিলস নিয়ে অনেক লেখালেখি করছেন, এবং আপনি যেহেতু একজন শিক্ষক, আপনি জানেন যে ভবিষ্যতে বিয়ন্ড 20-তে এটার প্রয়োজনীয়তাটা কিরকম হবে। সো আপনার দৃষ্টিতে হোয়াট উইল বি দ্য ফিউচার রেডিনেস, স্কিল রেডিনেস অফ বাংলাদেশি ইউথ? ধন্যবাদ ইমরান, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর আমি সাধুবাদ জানাই তোমার এই যে ইনিশিয়েটিভ। তুমি বেশ এনার্জেটিক এবং খুব এনথুজিয়াস্টিক একজন ছাত্র ছিলে ছাত্র জীবনেও, এবং এখনো তুমি বেশ অনেক চ্যালেঞ্জিং কাজ করে যাচ্ছ, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, কিছুদিন আগে আমি প্রথম আলোতে একটা আর্টিকেল লিখেছিলাম যে করোনা কি চতুর্থ শিল্প বিপ্লবকে এগিয়ে আনবে কিনা। আমি অ্যালেন টিউরিং এর সেই এক্সাম্পলটা, কারণ আমি যদিও আমি শুনেছি বিউটিফুল মাইন্ড, তারপর অ্যালেন টিউরিং এর এই যে দ্য ইন্টিমেট গেম, ওকে, দ্যাট ওয়াজ দ্য মুভি। আমি নেটফ্লিক্সে দেখছিলাম এবং দেখলাম যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে যন্ত্রটা ওই যে এনিগমা ডিকোড করার জন্য যেটা তৈরি করেছিল, এটাই পরবর্তীতে কম্পিউটার হিসেবে আবিষ্কার হয়। এবং তখনই সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং নিউরাল নেটওয়ার্ক এরকম অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করছিল, যেটা এখন আমরা শুনছি চতুর্থ শিল্প বিপ্লব হিসাবে, চতুর্থ শিল্প বিপ্লবের অনুষঙ্গ হিসেবে এই জিনিসগুলো আসলে আসবে। এটা সুতরাং এখন যেটা হচ্ছে যে আমাদের তাহলে এই যে নতুন জেনারেশন, তাহলে আমাকে আরেকটা নতুন বিপ্লবের সম্মুখীন হতে হবে আগামী দিনগুলোতে। এখন আমাদের যেটা অ্যাডভান্টেজ, সেটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের পপুলেশন ডেমোগ্রাফিকে আমরা অনেকে অনেকের দৃষ্টিতে এটা অনেকটা গ্লাস হাফ ফুল আর হাফ এমটির মতো অনেকটা। আমাদের প্রচুর পপুলেশন গ্রোথ রেট যেটা বোঝায়, সেখানে একটা টার্ম আছে TFR, টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট গ্রেটার দেন 2 means পপুলেশন ইজ গ্রোয়িং। এবং সেক্ষেত্রে যেটা হয় যে এই স্ট্রাকচারটা এরকম পিরামিড শেপ হয়। পিরামিড শেপ হওয়ার মানে হলো ইয়াং পপুলেশন বেশি থাকে এবং ওল্ড পপুলেশন কম থাকে। আর তার উল্টাটা হচ্ছে যেটা হলো যে ডেভেলপড স্টেজ, আমরা বলি প্রি ডেভেলপমেন্ট স্টেজ, ট্রানজিশন স্টেজ, দেন পোস্ট ডেভেলপড স্টেজ। যেমন জাপান, ইটালি, ফ্রান্স, আপনি এইসব ইউরোপিয়ান দেশগুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি, ইয়াং লোকের সংখ্যা কম। এখন এটা হলো পপুলেশন ডেমোগ্রাফিক ফোর্থ স্টেজ, পোস্ট ডেভেলপমেন্ট স্টেজ বলি আমরা, ডেমোগ্রাফিক ট্রানজিশন। এখন পপুলেশন বাড়ছে, এটা একটা সমস্যা। আমরা একেবারে উঠে পড়ে লেগেছি।
80 দশকে তো আমরা পরিবার পরিকল্পনা, এটা অবভিয়াসলি এটা আমাদেরকে একটা কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা অ্যাডভান্টেজও আছে, যে ইয়াং পপুলেশন, ইয়াং মাইন্ড, দিস পিপল আর অ্যাকচুয়ালি দ্য মোস্ট প্রোডাক্টিভ পিপল, বিকজ মানুষের জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ পিরিয়ড হচ্ছে এই যে 20 থেকে আরম্ভ করে এই যে 60 পর্যন্ত, বা এই সময়টা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো, এবং সবচেয়ে ভালো হচ্ছে 20 to 40 বা 50 এই সময়টা। তাহলে এই পপুলেশনকে কিভাবে, এই যে সামনের যে একটা চ্যালেঞ্জ আসছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি আমরা, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাকে এই পপুলেশনকে একটা অ্যাসেটে পরিণত করতে হবে। এবং আমার সৌভাগ্য হয়েছে, আমি দুইটা দেশে পড়াশোনা করেছি। বুয়েট থেকে পাশ করার পর আমি মাস্টার্স করতে গিয়েছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের কোনো রিসোর্স নাই, দে ডোন্ট হ্যাভ এনি অয়েল, কোল, কিচ্ছু নাই। এটা শুধুমাত্র ডক্টর লি কোয়ানের অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই দেশটাকে উনি যেভাবে মানে ডেভেলপ করেছেন, তখন ইয়ে কি বলে যে বলা হতো, তখনই আমরা শুনতাম যে নলেজ বেস ইকোনমি উনি করতে চাচ্ছেন, নলেজ বেস ইকোনমি, যেটা আমরা এখন শুনি। আমি নলেজ বেস ইকোনমি নিয়েও আমি প্রথম আলোতে আর্টিকেল লিখেছি, যে নলেজ বেস ইকোনমিতে আমরা কিভাবে পিছিয়ে আছি বা আমাদের কি করা উচিত। যে উনি বললেন যে না, আমার আসলে তেল নাই, আমার ইয়ে নাই, আমাকে এই মানুষগুলোকে, আমাকে নলেজকে বেস করে আমার রিসোর্সটা গড়ে তুলতে, আমার প্রত্যেকটা সিঙ্গাপুরিয়ানকে আমাকে অ্যাসেট তৈরি করতে হবে। আরেকটা ছিল, আমি পিএইচডি করেছি ইউনিভার্সিটি অফ টোকিওতে, দ্যাট ইজ অ্যানাদার লিজেন্ডারি ইউনিভার্সিটি। আমার দুইটাই ইউনিভার্সিটি এশিয়ার সবচেয়ে, এখন তো সিঙ্গাপুর আমি বলি, একটা এক্সাম্পল বলি, যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর আমি যখন ভর্তি হই, তখন এটা 100-র ভিতরে মনে ছিল কিনা আমার সন্দেহ আছে, এটা 1998 সালের কথা। এখন এটা কত, এবারকার যে নিউজ, আমি যেহেতু এনইউএস অ্যালুমনাই, আমার কাছে নিয়ে আসছে যে জাস্ট মার্জিনালি স্লিপড টপ 10, তার মানে 11 নম্বর সারা ওয়ার্ল্ডে। আপনি বুঝতে পারছেন, সারা ওয়ার্ল্ডে 11 নম্বর একটা এশিয়ার একটা ইউনিভার্সিটি, মার্জিনালি স্লিপ টপ 10, যে আমরা অল্পের জন্য টপ 10। তাহলে আমি তখনই শুনতাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের সরি, যে সিঙ্গাপুরিয়ান যে গভর্নমেন্ট দুইটা ইউনিভার্সিটিকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে তারা তাদের নলেজ বেসটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, ইয়াং জেনারেশন কি ইয়েকে তাদেরকে, এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে প্রচুর ইনভেস্ট করতেছে। তারা হার্ভার্ড থেকে টিচার নিয়ে আসতেছে, তারা এমআইটি থেকে টিচার নিয়ে আসতেছে, তারা এটা করতেছে ওটা করতেছে, কি আমরা সবাই অনেকে সমালোচনাও করতেছি। যাই হোক, এখন স্কিল রেডিনেস, আপনি যেটা বলতে, ইমরান যেটা বলছো যে তোমার টাইটেলে ছিল স্কিল রেডিনেস, এখন আমরা আমাদের ইউনিভার্সিটি গুলার দিকে সবাই একটু চক্ষু কি বলে যে আঙ্গুল তুলে ইশারা করে যে আমরা কি আসলে ঠিকঠাক মতো পড়াচ্ছি কিনা, বা আমরা আমাদের ছাত্রদেরকে জন্য রেডি। স্যার, আপনার কাছে আসবো এটা নিয়ে কথা বলতে আবারও। আমরা চলে যাচ্ছি ওয়াহিদ শরীফ ভাইয়ের কাছে, to know more about his experience regarding dealing with the youth in Bangladesh, যেহেতু উনি বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং নিত্য নতুন ভাবে ইউথদেরকে নিয়ে ডিল করতে হয়। আপনার দৃষ্টিতে সামনের দিকে কোন স্কিল গুলোকে ইউথরা ফোকাস করতে পারবে টু গেট দেয়ার স্কিল রেডিনেস? ওয়াহিদ ভাই। থ্যাংক ইউ ইমরান। প্রথমেই আমি প্রফেসর সিরাজুল ইসলাম স্যারের সাথে একটা মত পোষণ করব যে ইউনিভার্সিটিতে যখন ছেলেমেয়েরা চলে আসতেছে তখন তাদের কিন্তু বেসিক অলরেডি হয়ে যাচ্ছে। তো ইউনিভার্সিটি থেকে আমরা যেটা এক্সপেক্ট করতেছি, মানে ইন্ডাস্ট্রি যেটা এক্সপেক্ট করতেছে, সেটা কিন্তু আসলে ইউনিভার্সিটি লেভেল থেকে পাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ তারা যখন প্রাইমারি সেকেন্ডারি লেভেলে থেকে যেটা শিখে আসতেছে সেটা ইউনিভার্সিটি লেভেলে কিন্তু সেটা ভোলা বা তাদেরকে আবার ভুলায় নতুন করে শেখানোটা কিন্তু খুব ডিফিকাল্ট। সো আই থিঙ্ক আমাদের আসলে গোড়াতে হাত দিতে হবে। উই হ্যাভ টু লুক অ্যাট ইন আ হলিস্টিক ভিউ, যে প্রাইমারি সেকেন্ডারি লেভেলের এডুকেশন সিস্টেমকে ওভারহলিং করা, সেগুলো কারিকুলামগুলোকে মোর আপ টু ডেট এবং গ্লোবাল পার্সপেক্টিভে সেই কারিকুলামগুলোকে করা, এবং নট অনলি খালি কারিকুলাম আর স্টুডেন্ট, আমাদের টিচারদের কি অবস্থা, হাউ আর দে বিং ট্রেইনড, টিচাররা কি শিখছে, তাদের কি অ্যাক্রেডিটেশন আছে, আর দে বিং পেইড। এখন একটা টিচার যদি একজন ড্রাইভারের থেকে কম বেতন হয়, আই এম সরি টু সে, সো দ্যাটস দ্য কোয়ালিটি উই উইল গেট, তাই না? দ্যাটস দ্য বেসিক ফ্যাক্ট। সো ওই ফ্যাক্টগুলো যতদিন না আমরা রিয়েলাইজেশন করবো এবং ওই অ্যাড্রেস করবো, ততদিন কিন্তু কোয়ালিটি আসবে না, কোয়ান্টিটি আসবে। সো আমরা কোনটা ফেস করতেছি when we are hiring new fresh graduates to our industry, ITS industry, সেটা কল সেন্টার হোক, আউটসোর্সিং হোক, সফটওয়্যার হোক, বেসিক স্কিল নাই, বেসিক কমিউনিকেশন স্কিলস মিসিং, বেসিক
understanding, basic comprehension, analytical skills. These are all missing, but these are the things that এটা তো মানে স্কুল থেকে শিখে আসতে হবে, এটা কলেজ ইউনিভার্সিটিতে কেউ শিখাই দিতে পারবে না, বা আমরা যে এত ট্রেনিং করাচ্ছি গভর্নমেন্ট ট্রাই করতেছে, দে আর ট্রাইং টু লেভেল বেস্ট স্কিল সেটটাকে আপ করে আনার জন্য, কিন্তু এটা সাস্টেনেবল না, ইট ইজ নট সাস্টেনেবল, একটা ইন্ডাস্ট্রি হবে না এখানে। হয়তো বা 500, 1000, 10,000, 20,000 ছেলে মেয়ে রেডি হচ্ছে, কিন্তু কতদিনের জন্য, তাই না? আমি যখন একটা ইন্ডাস্ট্রি করবো, আমি 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর দেখবো একটা ইন্ডাস্ট্রি, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি 40 years we had the resources for the garments industry, so the garments industry flourish করেছে। তো আমরা ITITS এর জন্য কি করছি, কি স্কিল সেট দরকার? সো ITITS ইন্ডাস্ট্রি যদি আমরা কম্পেয়ার করি ইন্ডিয়া বা ফিলিপিনের সাথে, আমরা ইংলিশে কথা বলতে পারি, আমরা বাংলাতেও ঠিক মতো কথা বলতে পারি, কারণ আমাদের বাংলাতে কথা বলতে গেলে আমাদের আঞ্চলিক টান চলে আসে, আমাদের অ্যাকসেন্ট চলে আসে, যে আমরা টাকাকে টাকা বলি, পাসওয়ার্ড রে প্যাচওয়ার্ড বলি। তো এইগুলা তো আসলে কেউ ট্রেনিং দিয়ে শেখাতে পারবে না, রাইট? আর মাইন্ডসেট, দ্য মাইন্ডসেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি শিখে বেরোচ্ছি ছেলেমেয়েরা। I had a privilege to go speak in few of the private university through যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির সাথে আছি অনেক বছর ধরে, সো ওখানে কিছু স্টুডেন্টদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তো আমি আই এম ভেরি ডিসহার্টেন্ড যে মানে স্টুডেন্টদেরও যে মাইন্ডসেট, যে তাদের ফ্যামিলির থেকে মাইন্ডসেট, পড়াশোনার প্রতি মাইন্ডসেট, ক্লাস অ্যাটেন্ড করে না, পরীক্ষা ঠিক মতো দেয় না, বাট দে আর এক্সপেক্টিং সার্টিফিকেট এন্ড দে আর এক্সপেক্টিং। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার এক্সপেকটেশন কি, যে গ্রাজুয়েশন করে তুমি কত টাকা চাকরি করতে চাও, মানে ফার্স্ট জবের তোমার বেতন কত এক্সপেকটেশন? বলে আমি 50,000 টাকা বেতন চাই। তাই বললাম তো হোয়াট কাইন্ড অফ স্কিলস ডু ইউ হ্যাভ? তোমার 50,000 টাকা একটা চাকরি এন্ট্রি লেভেলে বাংলাদেশে তোমার কি স্কিল আছে? তুমি তো কেবল ফ্রেশ গ্রাজুয়েট। বলে না, আমি এই যে 4 বছর 5 বছর কষ্ট করে একটা সার্টিফিকেট, এটাই তো আমার বড় স্কিল। সো এই যে মানে রিয়ালিটির সাথে যে একটা গ্যাপ, এবং ইউনিভার্সিটিতে এসে যে এই যে ক্যারিয়ার বা কাউন্সেলিং, একাডেমিয়ার সাথে মানে রিয়ালিটি চেক, এই জিনিসগুলো আসলে প্রয়োজন। আমরা তো বাইরে পড়াশোনা করে আসছি, দেশেও পড়াশোনা করছি, তো আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমাদেরকে এভরি টাইম কাউন্সেলিং করা হতো, এভরি সেমেস্টার আমাদের কাউন্সেলিং করা হতো, যে এভরি সেমেস্টার বাইরে থেকে একাডেমি মানে ইন্ডাস্ট্রি থেকে লোক আসতো একাডেমি মানে ইউনিভার্সিটিতে শেয়ার করার জন্য। তো এইখানে কয়টা প্রাইভেট ইউনিভার্সিটিতে বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্টেশন আছে? তো এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে কোলাবোরেশন, কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে বলেন, নলেজ শেয়ারিং এর সাথে বলেন, রিয়ালিটি চেকের সাথে বলেন, এইগুলো কিন্তু আমাদের মিসিং। তো এই উই হ্যাভ টু লুক এট দ্য বেসিক, আমাদের বেসিক দেখতে হবে, বেসিক ঠিক করতে হবে। ফরগেট অ্যাবাউট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি এখন বলা শুরু করে দিয়েছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের এখন, হ্যাঁ আমাদের মানে পলিসিগত ভাবে ঠিক আছে, চিন্তা করতে হবে, কিন্তু আমরা যদি বেসিক ঠিক না করতে পারি, ইট ইজ নট গোনা বি সাস্টেইনেবল। I agree with you, ওয়াহিদ ভাই, আপনার এই মতামত থেকে। এবং আমি চলে যাচ্ছি আমাদের মাহাদি ভাইয়ের কাছে। উনি ইউএস থেকে আছেন এবং উনি যেহেতু এই ধরনের স্কিলস এবং ইউথ রিলেটেড বিভিন্ন কমিউনিটির সাথে কানেক্টেড, আপনার ওপিনিয়নটা আমি জানতে চাচ্ছি ফর দ্য স্কিল রেডিনেস অফ বাংলাদেশি ইউথ। মাহাদি ভাই। Thanks, Imran. I think, first of all, very high praise for you just to set up this kind of একটা forum set kora ebong inspire Bangladesh thinking beyond 2020. This is a very good starting point. I do agree. আমি অবশ্যই স্যারদের সাথে এগ্রি করি যে the things that we need to do we possibly don't have এবং আমাদের এখানে একটা গ্যাপ আছে। But I also feel like that we ourselves are responsible not doing it. মানে আমরা অনেককে বলতে পারি যে হ্যাঁ এটা নাই সেটা নাই, but if I look at it that people actually start doing it and it just happens. It's kind of like a বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, আমরা by default আমরা কিন্তু very emotional and revolutionized type of country. আমরা বিভিন্ন সময় মাতৃভাষা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আমরা খুবই emotionally we can take it, and I think that we can use that for our own advantage. Even garments industry, that's a very good one as well. I think digital কম্পোনেন্ট গুলো আমাদের আছে, ডিজিটাল এডুকেশনটা বোধহয় আমাদের একটু ফোকাস করতে হবে। অ্যাজ ইউ নো, আমি যেটাতে দেখি, আমার দূর থেকে দেখি, এবং অনেকটা জিনিস কি আমি যেহেতু ফিজিক্যালি বাংলাদেশে না, আমার কোনো গ্যাপ অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, and I welcome সবার কাছ থেকে জানতে চাবো what are those things, what can we actually do. So I personally feel like that it's our own responsibility, especially যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে,
তারা কিন্তু they can contribute significantly more, and we are trying যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে, সেশন করে, গাইডেন্স দিয়ে, মেন্টরিং করে, we wanted to do that. For example, let me get right to it. I think আমাদের একটা ফোকাস, ইনফ্যাক্ট আমেরিকাতেও এটা প্রবলেম, ইউরোপেও প্রবলেম, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সব জায়গাতে এটা প্রবলেম, ইজ ওয়ার্ক ফোর্স রেডিনেস। সো এটা কিন্তু দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমরা দেখছি যে স্টেম like or STEAM, like science, technology, engineering, arts and math, একটা big একটা investment সবার কাছ থেকে, people, money, resource, mentoring, all of those things happening, meaning that's সবাই ওইটা বুঝতে পারছে ওটা গ্যাপটা কোথায়। As like industry, academia collaboration, especially higher education academia, meaning that college and university te. So what we have to do responsibility wise is how can I bridge the gap যখন workforce এর জন্য যারা ইউনিভার্সিটিতে আছে, how do they become ready for the workforce? I'll give you one particular example. I go Bangladesh প্রায় আগে যেতাম, এখন কোভিড এর জন্য একটু বন্ধ, কোয়ার্টারলি যেতাম। One of the things I used to ask if the people, এবং mostly আমার ফোকাসটা ছিল কম্পিউটার সায়েন্স or IT related, information technology related, because this is my background. আমি জাস্ট টার্ম গুলো জিজ্ঞেস করতাম যে হাউ মেনি পিপল নো দিস টার্ম, নট অ্যাবাউট নোয়িং ডিটেল, হ্যাঁ, এই টার্ম গুলা কতজন জানে। ইনফ্যাক্ট আই হ্যাভ ডান ইন a lot of schools with a lot of people, a lot of big when I say school, universities, আমি ইনফ্যাক্ট ওই টার্ম জানে এরকম লোকই আমি হয়তো less than 1%. Forget about knowing those things in depth. So that means that I failed personally conveying what are the things that people actually need to know. It should be starting, in my opinion, high school level থেকে শুরু হইতে হবে, but university at least আমাদের উচিত, for example, CIRS North South University, but any of those university, we need to come in once a semester, mandatory 1 hour, 2 hour, 4 hour, whatever the time is, talk about what is the industry trend, what are the things they need to know. The students in the university, they're spending 4 years of their life, and very fruitful 4 years, I would say. One of the fundamental thing, আমি যদি এই ছেলেটাকে বা এই মেয়েটাকে যদি সেকেন্ড ইয়ারে যদি ধরায় দিতাম যে এই ট্রেন্ডে যাও, যেটা beyond 5 years that's gonna be your career, or this is what we are seeing as a trend. আমরা সবাই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল অ্যালগরিদমের কথা বলি, it's becoming such a buzzword, sometimes it's even toxic to some extent, like 4IR নিয়ে আমরা কথা বলি, it becomes a toxic one. Innovation নিয়ে কথা বলি, it becomes a toxic one. What we need to know, এইটার পিছনে ইনোভেশনটা যে কি জিনিস very deeply আমাদের জানা দরকার, and we need to act on it. We don't have to talk about it, we just need to act. Machine learning, what does machine learning actually means and how do I apply it? Application wise it's not there, meaning foundational and fundamental knowledge. Machine learning সবাই জানে, কিন্তু মেশিন লার্নিংটা কিভাবে কাজ করে এটা 1% এর বেশি জানে না। I'm not talking about the broader population. I'm talking about machine learning experts or people who talk about it. I started a Slack channel for machine learning and artificial intelligence expertise. এবং এখানে প্রায় 200 মতো লোক আছে, they don't even have the foundational knowledge of open source tools and technologies to be used for that. So regardless, I think this is a very nice topic, but I do feel like that we are empowered enough, or we have resource enough that we can start. Now, আমাদের এটা iterate করতে হবে, because it might or might not work, but if we don't start, it's never gonna work. If we right. So we just have to do that, and I feel like that we're ready to do it. We need to do it. We need to start it. That is the whole idea of this sessions. আমরা যেটা অলরেডি আমরা কথা বলেছি, আমাদের প্রায় 10টা দেশ থেকে আজকে প্রায় 60+ স্পিকার্স এই 3 দিনে আমাদের সাথে কথা বলবে। The whole idea is to create the platform and collaborations. আমরা collaborations নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হচ্ছে, এবং আমরা সামনের সময়ে এই collaborations গুলো দেখতে পারবো। ফেরত আসছি রিপন ভাইয়ের কাছে। রিপন ভাই স্কিলস নিয়ে কাজ করছে, এবং স্কিলস নিয়ে বাংলাদেশে যারা কাজ করছে তার মধ্যে রিপন ভাই অন্যতম, BHTPA এর এক্সিকিউটিভ ডিরেক্টর। রিপন ভাই, আপনি এখন কি ধরনের জিনিস ফেস করছেন, আমি যদি বলি চ্যালেঞ্জেস amongst our youth, and how you are planning to overcome this particular situation? আপনার দৃষ্টিতে এখনকার বাংলাদেশটা কিরকম? থ্যাংক ইউ ইমরান ভাই, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি ওয়াহিদ ভাইকে সালাম জানাচ্ছি, সিরাজুল ইসলাম স্যার এবং মাহাদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডারফুল। আমার অলমোস্ট মানে হাফ অফ দি
পার্ট কভার্ড হয়ে গেছে আপনাদের তিনজনের ইসে থেকে। আমি বেসিক্যালি আমি যেহেতু গত 22 বছর ধরে আসলে স্কিলস নিয়ে কাজ করছি, আমি একটা জিনিস যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে রেডিনেস এর জায়গাতে ডেফিনেটলি আমি বলবো যে এই মুহূর্তে আমরা রেডি আছি, হ্যাঁ, বাট আমি যদি আপনাদেরকে একটু জাস্ট ক্লিয়ার করে বলি যে আমি যদি স্কিলস এর কথা বলি, তাহলে ডেফিনেটলি আমাকে কিন্তু কয়েকটা পিলার চিন্তা করতে হবে। কি কি পিলার, যেটি ওয়াহিদ ভাই কিছুটা মেনশন করেছেন। আমার ইনস্টিটিউশন আছে যেটি নিয়ে আমাদের আগে খুব সমস্যা ছিল, আমাদের অপশন ছিল না, আমার অনেক মানে গ্যাপ থাকতো যে আমি এসএসসি ফেল করলাম, আমি কি আবার এইচএসসি পড়তে পারবো, বাট এখন কিন্তু সেই লিমিটেশনস গুলো নাই। বাংলাদেশ সরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অলমোস্ট আমাদের সব ধরনের এডুকেশন আমাদের এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, নাম্বার ওয়ান। আমি যদি বলি আমার স্টুডেন্ট, বাংলাদেশের এখন এভারেজ এইজ 27, ইন্ডিয়া থেকে আমরা 1 বছর ছোট, আপনি যদি এভারেজ চিন্তা করেন, ওয়ারাস চায়না তো মনে হয় 46 হয়ে গেছে, বা ইউএসএ 46 or 47 হবে হয়তো ওদের এভারেজ এজ, বাট সেদিক থেকে আমি কিন্তু ইয়াং কান্ট্রি। আমি যদি আসি টিচারদের সম্বন্ধে, ওয়াহিদ ভাই বলেছেন টিচারদের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে স্কিলস নিয়ে বা ইনস্টিটিউশনালি কাজ করতে গিয়ে দেখেছি অধিকাংশ মানুষ একটা সময় ছিল যে একটা ক্যারিয়ার চয়েস ছিল আমি টিচার হব, বাট এখনকার সময় আমি পার্টিকুলারলি ইউনিভার্সিটি লেভেল বলবো না, বাট আমি যদি স্কুল কলেজ বা পলিটেকনিক বলি, তাহলে অনেকেই কিন্তু আরেকটি কাঙ্ক্ষিত চাকরি পাবার আগে একটা ট্রানজিশন ফিল্ড হিসেবে চিন্তা করে টিচিং প্রফেশনটাকে। সো সেই জায়গা থেকে আমি টিচার, তাহলে এটা হচ্ছে আমার থার্ড পিলার আমি বললাম। ফোর্থ পিলার আমি যদি বলি এমপ্লয়ার, আপনি যে কোনো এমপ্লয়ারকে যদি জিজ্ঞেস করেন, এমপ্লয়ার বলবে যে only one problem that I have is not having the right people, তার মানে এমপ্লয়ার আমার আরেকটা ফোর্থ পিলার। ফিফথ পিলার হচ্ছে আমার গভর্নমেন্ট অথরিটিস, যারা আমাদেরকে মনিটর করছে, যারা যেমন ধরেন আমি যদি বলি ঢাকা মানে এডুকেশন বোর্ড বা ইউজিসি whatever, যারা আমাদেরকে মনিটর করছে। এই 5 পিলার একত্রে কাজ করছে না ইমরান ভাই। আপনি যদি মানে আমি যদি আমাদের আছে সব, কিন্তু আমাদের এই ইনক্লুসিভনেস নাই। আমি একটা বিষয় নিয়ে বর্তমানে রিসার্চ করছি এবং আমি ইমপ্লিমেন্টও করার চেষ্টা করছি, যেটাকে আমি বলছি ইনক্লুসিভ লার্নিং, মানে ইনক্লুসিভ লার্নিং ইকোসিস্টেম তৈরি করা। আমি কিছুদিন আগে আপনার ইনফোসিসের অভিজ্ঞতা নেবার একটা সুযোগ হয়েছিল। ইনফোসিস কিন্তু যখন দেখছে যে তাদের ওখানেও এই সমস্যা আছে ইন্ডিয়াতে, যে ইউনিভার্সিটি থেকে যে ছেলেটি পাশ করছে তাকে বলা হচ্ছে ডু ইউ নো, তো ওই গ্রাজুয়েট বলছে ইয়েস আই নো। এমপ্লয়ার যখন বলছে ক্যান ইউ পারফর্ম, গ্রাজুয়েট বলছে সরি আই ক্যান নট পারফর্ম। সো এই হচ্ছে গ্যাপ, আই নো বাট আই ক্যান নট পারফর্ম। সো হোয়াট ইনফোসিস ডিড, ইনফোসিস তার ওখানেই একটা 7 স্টার একটা মানে লার্নিং বা এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট একটা সেন্টার করলো, যে সেন্টারে তারা বললো যে ওকে আমার তো এখন ঝগড়া করে লাভ নাই, লেটস বিল্ড আপ, লেটস ডেভেলপ যারা আমার সাথে কাজ করবে। ওদেরকে ডেভেলপ করার পর যদি ওরা 3 মাস পর চলেও যায়, ওই 3 মাসের প্রোডাক্টিভিটি ইজ এনাফ, যেটা আমার কোম্পানিকে বহুদূর নিয়ে যেতে সাহায্য করবে। সো আমি মনে করি আমাদের জ্ঞানের দিক থেকে, আপনি যদি নলেজ বলেন, নলেজের দিক থেকে আপনি আজকে বরিশালে চলে যান, আপনি আজকে 9টি বিভাগে যে কোনো জায়গায় যান, যে কোনো একটা ছেলেকে পিক করে কোনো একটা টার্ম নিয়ে ওকে 10 মিনিট কথা বলতে বলেন, মাইন্ড ব্লোয়িং স্পিচ দেবে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, যেহেতু আপনি বলছেন স্কিলস এর জায়গায় আজকে ওয়াহিদ ভাই প্রোনাউন্সিয়েশনের কথা বলছেন, অ্যাকসেন্ট কথা বলছেন, বিকজ হি নিডস সাম পিপল হু ক্যান প্রোনাউন্স ওয়েল, অর মানে সবার কাছে গ্রহণযোগ্য একটা অ্যাকসেন্টে কথা বলে। আমি যদি ধরে নেই ওয়াহিদ ভাইয়ের জন্য এটা একটা মেইন মানে প্রায়োরিটি, প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্টের ক্ষেত্রে, সেই জায়গাতে আমরা কাজ করতে পারছি না। এই স্কিলস এর জায়গায় যদি বলেন, জ্ঞানের জায়গায় আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই ল্যাকিংস এর জায়গায় আমি মনে করি হাতে কলমের শিক্ষা, কারণ আমরা সিরাজুল ইসলাম স্যার আমার উপরে মাইন্ড করতে পারেন বা আপনি রাগ হবেন না, পেন অ্যান্ড পেপার বেসড পারফরমেন্স থেকে যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে আসবো, পেন অ্যান্ড পেপার বেসড পারফরমেন্স, সিরাজুল ইসলাম ভাই আপনি খুব ভালো করে জানেন, অ্যাসেসমেন্ট টিচিং এ যদি আপনার হ্যান্ডস অন না হয়, অ্যাসেসমেন্ট যদি আপনার হ্যান্ডস অন না হয়, ওয়াহিদ ভাইরা কোনোদিনও আপনার তার কাঙ্ক্ষিত দক্ষতা বলা লোক পাবে না। সো আমাদেরকে বেরিয়ে আসতে হবে পেন অ্যান্ড পেপার বেসড পারফরমেন্স, আমাদেরকে বেরিয়ে আসতে হবে মেমোরাইজেশনের থেকে, বিকজ আমাদের ফুললি ডিপেন্ড অন মেমোরাইজেশন, ফুললি ডিপেন্ডস অন যে যত ভালো মেমোরাইজ করে লিখতে পারবে, হি উইল গেট
হায়ার সিজিপিএ এন্ড সে যখন এমপ্লয়ারের কাছে যাবে, এমপ্লয়ার যখন বলবে আই এম ইমপ্রেসড উইথ ইউর সিজিপিএ, ক্যান ইউ পারফর্ম, ও তাকিয়ে থাকবে। ইমরান ভাই, আমি হয়তো আপাতত এই পর্যন্ত বলতে পারি। অসাধারণ অসাধারণ রিপন ভাই আপনি বলেছেন, এবং এটার সাথে আমি আমার নিজেকে রিলেট করতে পারি। বিং এ নর্থ সাউথ গ্রাজুয়েট ফ্রম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমি কখনোই ওই সিজিপি এর পিছে কখনো দৌড়াই নাই বা দৌড়ানোর সুযোগ হয় না। আমি বলি যে আই হ্যাভ প্রাউড সিজিপি অফ 2.42। আমি যখন জানলাম যে 2 এর উপরে থাকলে ইউ ক্যান গ্রাজুয়েট, আই জাস্ট গো, মানে আমি জাস্ট তখনই আর কি আই হ্যাভ ডিসাইডেড টু বি লাইক মানে ওই সময়টা। মানে ইমরান ভাই, আমাকে যেন কেউ ভুল না বোঝে, আমি কিন্তু কোনোদিনও আমি কিন্তু সিজিপি এর বাইরে না। এক্স্যাক্টলি সিজিপি এর বাইরে আমরা কেউই না। সিজিপি হলো একটা প্রাথমিক ধারণা আপনার ব্যাপারে জাজ করার জন্য, যেটা দ্বারা আপনাকে জাজ করতে পারে, বাট দিস ইজ নট দ্য আলটিমেট ক্রাইটেরিয়া টু রিপ্রেজেন্ট ইয়োরসেলফ। আমি ওটাই বলতে চাচ্ছি। চলে যাবো হচ্ছে মায়াজাবিন ফেরদৌসের কাছে। বিইং এ পিয়ার পার্সোনাল এন্ড উনি ইউথ নিয়ে কাজ করছে, বিশেষ করে ফিমেল এন্টারপ্রেনার, এবং বড় একটা গ্রুপ নিয়ে কাজ করছে, উই ডু এবং C360 এবং আরো অনেক ইনিশিয়েটিভ আছে Mehzabin Firdauser. So I'd like to know more about the skill readiness of Bangladeshi youth, Mehzabin, from your own experience. Thank you so much, Imran, for inviting me here, and also এখানে আমাদের respected teachers আছে, অন্য গণ্যমান্য ব্যক্তিরা আছে, এবং আমি সরি মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম ইন্টারনেট প্রবলেমের জন্য, বাট যতটুকু শুনেছি আমি বুঝতে পারছি যে ওভারঅল আমরা অনেক কিছুই কভার করে ফেলেছি। আমি একটু উইমেন অ্যাসপেক্টটা বলবো আর কি, যেহেতু I'm representing here as a woman, and also আমি একটা women organization শুরু করেছি, We Do নামে, Women Empowerment and Development Organization. Women এর ক্ষেত্রে আমি কর্পোরেট সেক্টরে আমি 12 বছর কাজ করে I step into entrepreneurship. Still then I realized যে আমি কর্পোরেটেও we keep on, আমি লাস্ট আমার এমপ্লয়ার ছিল একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, আমরা দেখেছি যে আসলে এন্টারপ্রেনার মেয়েদের পার্সেন্টেজ এখনো সিঙ্গেল ডিজিটে যায়নি, এবং যতটুকু পার্সেন্টেজ আছে ওটার মধ্যে আসলে বেশিরভাগ বিজনেসই ট্রেড লাইসেন্সে মহিলারা আছে, বাট অপারেশনালি মহিলারা নাই। সো ওটা আসলে ট্রেড লাইসেন্সটা মহিলাদের নামে করা হচ্ছে জাস্ট টু হ্যাভ সাম বেনিফিটস। হ্যাঁ, সো এখন যখন আমি ফিল্ডে কাজ করতে নামলাম তখন দেখলাম যে মেয়েদের ক্ষেত্রে চাকরি বলি ব্যবসা বলি, একটা তো মাইন্ডসেটের মেসিভ একটা কাজ করতে হবে আমাদেরকে। মেয়েদের মাইন্ডসেটে সবসময় একটা ইনার্শিয়া থাকে যে am I capable enough, আমি কি যাবো কিনা, করবো কিনা, ওটা একটা। এন্ড ইকোসিস্টেম রিলেটেড অনেক কিছু আসলে আমাদের রেডি করতে হবে, যেখানে কি পলিসি ওয়াইজ আমরা মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে পারি তারা যেন সামনে এসে কাজগুলা করে, স্কিল গুলা নেয়। আমি যেমন ফর এক্সাম্পল সামনে আমার ভিডিও থেকে আমরা কেয়ার গিভিং নিয়ে কাজ করতে যাচ্ছি, কেয়ার গিভিং কোর্স নিয়ে, কিন্তু কাজ করতে যেয়ে দেখলাম যে আসলে এখন আমাদের কেয়ার গিভিং সেক্টরটা কোথায় আছে, বাট মানে এখন কেয়ার গিভিং সেক্টরটা যে পর্যায়ে আছে, খুবই স্পোরাডিক কাজ হচ্ছে, এবং কাজগুলো এমন পর্যায়ে হচ্ছে যে কন্টেন্ট রিলেটেড অনেক সনাতনী পদ্ধতিতে আছে। কেয়ার গিভিং এর অনেকগুলো স্কেল আছে যেগুলো আসলে অলরেডি কোভিডেও আমরা দেখতে পাচ্ছি, দ্যাট নিডস টু বি দেয়ার। তো ওইখানে অনেকগুলা স্কিলস আছে যে জিনিসগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। আর কেয়ার গিভিং নার্স যদি বলি, এটা সোশ্যাল স্টিগমা কিছু কাজ করে আর কি। সো এই ব্যারিয়ার গুলো নিয়ে আমি আসলে কাজ করছি, এবং স্কিল উইমেনদের ক্ষেত্রে প্রথম স্কিল যদি আমি বলি, ইটস আ মাইন্ডসেট রিলেটেড স্কিল। আমাদের উইমেনদেরকে সামনে এগিয়ে আসতে হবে, এবং দে আর অ্যাজ ক্যাপেবল অ্যাজ মেন, অ্যান্ড মেন না বলবো, হিউম্যান হিসেবে দে আর ক্যাপেবল ফুললি। এই মাইন্ডসেটটা ভাঙতে হবে। সেকেন্ড হচ্ছে অন্য যে স্কিল গুলো নিয়ে আমাদের এখানে রেসপেক্টেড স্পিকারসরা বললো, ওগুলোতে সমানে মেয়েদেরকে এনফোর্স করে হলেও আনতে হবে টু বি ইন দ্য ফিল্ড। এবং এখন কোভিড এর পর, আমি আগেও বলেছি ইমরানের শোতে, আরো কিছু শোতে, কোভিড এর পর উই রিয়েলাইজ ওয়ার্ক ক্যান বি ডান ফ্রম এনিওয়্যার ইউ স্টেশন। অফিসেই যেতে হবে নট নেসেসারিলি, বাসা থেকে কাজ করা যাবে, রিমোটলি কাজ করা যাবে, ঢাকাতেই থাকতে হবে নট নেসেসারিলি। উই ক্যান অপারেট ফ্রম কুমিল্লা, নাটোর, গাইবান্ধা, এনি প্লেস অফ বাংলাদেশ, অ্যাজ লং অ্যাজ we have internet connectivity. So এই যে সেন্ট্রিসিটিটা এখন ডিসেন্ট্রালাইজ হচ্ছে, আর মেয়েরা ঘরে বসে রিমোটলি কাজ করতে পারবে। এই জিনিসগুলোতে আমাদের স্কিল এর রিলেটেড যে মাইন্ডসেটের ওই কোর্সেস গুলো নিয়ে কাজ করে সামনের দিকে মেয়েদেরকে ওয়ার্ক ফোর্সে আরো বেশি ইনক্লুড করতে হবে। That is my request and points. Thank you, Mehzabin, for your opinion, and I'll go back to our Sirajul Islam sir to know more about his opinion regarding the discussions. যেহেতু আপনি শুরু করেছিলেন যে লাইক কিভাবে স্কিল রেডিনেস নিয়ে আমরা
ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আপনি বললেন। তো আপনার এখন অবজারভেশনটা কি, যে লাইক পরবর্তীতে স্কিল রেডিনেস এর জন্য আমরা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আরো স্টুডেন্টদেরকে আরো ইম্প্যাক্টফুল করতে পারি আর কি? থ্যাংক ইউ ইমরান। আমি দেখছি যে এখানে আমি একমাত্র একাডেমিক এবং সবাই কিছুটা ক্ষুব্ধ একাডেমিকদের উপর। না, ক্ষুব্ধ ঠিক না, মানে আই মিন কিছুটা যে আমরা কতটা পড়াচ্ছি বা এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রিয়েল লাইফে গিয়ে কাজ করছে। আমি শুধু এটুকু বলতে চাই যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি বুয়েটের ছাত্র ছিলাম, বাংলাদেশে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে সব গিয়ে বুয়েটে ঢুকতো একেবারে, মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, কিন্তু আমরা ল্যাব ক্লাসটা করা ছাড়া আমরা ফিল্ড ভিজিটও তখন ছিল না। আজ থেকে 1989 সালে আমি ঢুকেছিলাম। আমরা বহুত কষ্ট করে ফোর্থ ইয়ারে একটা ফিল্ড ট্রিপের ব্যবস্থা করেছিলাম তিস্তা ব্যারেজে। আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার, মানে ইট ওয়াজ কমপ্লিটলি বেসড অন পেপার এন্ড প্যান। ওকে, তো তারপরেও তারা বাংলাদেশি ইঞ্জিনিয়ারে বিদেশে গিয়ে অনেক ভালো ভালো কাজ করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, বড় বড় কোম্পানিতে ভালো সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক বড় বিল্ডিং বানিয়েছে এবং বিখ্যাত হয়েছে। সেটা তাদের নিজেদের যোগ্যতা বলে, যেহেতু তারা খুব ট্যালেন্টেড ছিল। কারণ মানুষের আইকিউ বলেও একটা কথা আছে, সেই থেকে ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু আসলে আমরা একজন ইঞ্জিনিয়ারকে, একজন টেকনোক্র্যাটকে যেভাবে তৈরি করা দরকার ছিল সেভাবে আমরা করিনি। এখন আমরা কি করছি, এখন আমরা কিছু আপডেট দিই। আমাদের কিছু ফিগার, আমার মনে হয় একটু খুব ফ্রাস্ট্রেটেড ফিগার আমরা শুনলাম, যে একজন বলল যে 100 জনের ভিতরে একজনকেও পাওয়া যায় নাই, টার্ম জানে না। আমার মনে হয় না যে এতটা ব্লিক ফিগার, কারণ আমাদের ছেলেরা তো গুগলে কাজ করছে, ফেসবুকে কাজ করছে, নাসাতে কাজ করছে, অনেক বড় বড় জায়গায় কাজ করছে, এবং শত শত ইউনিভার্সিটির টিচার আছে আমাদের, ঠিক আছে, সারা খোদ আমেরিকাতেই, ঠিক আছে। যেটা হলো, সুতরাং এটা এখন প্রাইভেট ইউনিভার্সিটির আবার হাজার রকম ধরন আছে। এটা ইমরানও যেহেতু নর্থ সাউথের ছাত্র জানে যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওকে, তো নর্থ সাউথের সাথে অন্য কি তুলনা করলে হবে না। এখানে 105টা ইউনিভার্সিটি আছে। আমার মনে হয় 10টার পরে গেলে আর কিছু পাবেন বলে মনে হয় না, ঠিক আছে, 10টা বা 15টার পরে গেলে, ঠিক আছে, আর কিছু পাবেন না। শুধু শুধু আশা করে লাভ নেই। এগুলো ব্যবসার জন্য কেউ খুলছে, কেউ নিজের নাম প্রচার করার জন্য খুলছে। এগুলো হলো মিস ইউজ করা আর কি, একটা অপরচুনিটিকে মিস ইউজ করা, এগুলো হলো অন্য জিনিস। আচ্ছা, এবার আমি বলি যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেহেতু আমরা স্কিল ডেভেলপমেন্ট বলতে আমরা অনেক ক্ষেত্রে হয়তো আমরা যে এখন যেহেতু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ডিজিটাল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট ইন বাংলাদেশ টু ফর্ম। সম্ভবত আমি প্রথম, যে আমি যখন প্রথম 2013 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুলি, I first started with an industry advisory board, এবং সেই ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি বোর্ডে ছিল চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি সাইদ মাসুদ পদ্মা ব্রিজের তারপর ছিল স্টিল ইন্ডাস্ট্রি থেকে একজন, সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে একজন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে বিটিএর এমডি আফার খান, যিনি নাকি সেই বিখ্যাত আফার খানের ভাই। এইভাবে আমরা একটা ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি বোর্ড করি, এবং আমাদের প্রত্যেকটা, এবং একটা একাডেমিক বোর্ডও করি, যারা একাডেমিক বুয়েটের প্রফেসর। তার মানে এই যে আইডিয়াটা, এটা বাংলাদেশের কোনো অন্য প্রাইভেট ইউনিভার্সিটি আমি জানি না করেছে কিনা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্স্ট করেছে, এবং এরপরে দেখা গেল যে আমার পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও করেছে, তারা ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি বোর্ড এটা করেছে। এইভাবে এরপর নেক্সট হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আছে, তাদের আন্ডারে আগে আইবি রেজিস্ট্রেশন বলে কোনো কিছু ছিল না। অর্থাৎ যখন প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, তখন 4টা শুধু বুয়েট এবং 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ, পরে এগুলোকে বিআইটি বলা হয়, তারা ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিত। অ্যাক্রেডিটেশন বলে কোনো কিছু ছিল না। পরে একটা অ্যাক্রেডিটেশন বোর্ড করা হলো, বোর্ড অফ ইঞ্জিনিয়ারিং এন্ড বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন। এটার নাম হলো BAET, দ্যাট ইজ আন্ডার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এরা রিগোরাসলি চেক করে তাদের প্রত্যেকটা আসপেক্টকে, যে আমি একজন কি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিচ্ছে, এটা আদৌ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিনা, এটার কোয়ালিটি আছে কিনা। এবং বাংলাদেশে অ্যাক্রেডিটেড প্রাইভেট ইউনিভার্সিটির ডিগ্রি আছে হাতে গোনা কয়েকটা, নর্থ সাউথে কিছু আছে, কিন্তু একটা আছে, ইস্ট ওয়েস্ট আইবিতে 2-1টা থাকতে পারে, আদারওয়াইজ খুব কম। এখন প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে কিভাবে ইনক্লুড করা হচ্ছে, আপনি যদি আমেরিকান বা
ওয়েস্টার্ন কারিকুলামের সাথে পরিচিত হয়ে থাকে, then you are very familiar with the term co-op. Co-op means you study and you work. One semester study, যে মোটামুটি 4 থেকে 5টা সেমিস্টার তাকে স্টাডি করতে হয়, co-op। এখন তার আরেকটা একটু স্মলার ভার্সন বা শর্টার ভার্সন হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ ওয়াজ নট ম্যান্ডেটরি ডিউরিং মাই টাইম এট বুয়েট, বেস্ট স্টুডেন্ট, বাট নর্থ সাউথের প্রত্যেকটা সাবজেক্টে ইন্টার্নশিপ ইজ ম্যান্ডেটরি। কোঅপটা আমরা চালু করতে পারি না, এই জন্য যে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি। এবার আসেন ইন্ডাস্ট্রি একাডেমি রিলেশনশিপ। ইন্ডাস্ট্রি একাডেমি রিলেশনশিপ কখন হবে? ইন্ডাস্ট্রি তো আগে গ্রো করতে হবে। ইন্ডাস্ট্রি আমেরিকান একজন প্রফেসরগিরি চলে যাবে যদি সে ইন্ডাস্ট্রি থেকে ফান্ড না আনতে পারে। এটা যিনি আছেন যে আমেরিকা থেকে যিনি পড়াচ্ছেন উনি জানেন যে ইন্ডাস্ট্রি থেকে একজন প্রফেসর যদি রিসার্চ ফান্ড আনতে না পারে তার একাডেমিক প্রফেসরশিপ চলে যাবে, টেনারশিপ, তার প্রমোশন হবে না। ইন্ডাস্ট্রি থেকে সমস্ত ফান্ড আসে রিসার্চের জন্য। কারণ আমাদেরকে কত, আমরা বহুত কষ্ট করে 1 লাখ টাকা এক ইন্ডাস্ট্রি থেকে পাইছি, ইন্ডাস্ট্রিও তো আগে আসতে হবে কিছু টাকা মানে এখন তো আমরা তো একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রো এর পর্যায়ে আছি। আমি হলাম সেন্টার ফর ইনফ্রাস্ট্রাকচার রিসার্চ অ্যান্ড সার্ভিসেস এর ডিরেক্টর। আমি বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে যাই যে ওকে তোমাদের স্টিল ইন্ডাস্ট্রি আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং যেহেতু, আমরা কিছু গবেষণা করে দিব, ইয়ে করে, দে সিমস টু বি নট ইন্টারেস্টেড। যে তাদের একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট থাকা দরকার ছিল। আমরা এখনো ওই যে বিদেশি মাল বিক্রি করেই ব্যবসা চালাচ্ছি, আর কিছু হয়তো প্রোডাকশন করছি বা সফটওয়্যার আমি জানি না। যদি আমার সাথে আরেকজন আইটি এক্সপার্ট থাকতো তাহলে হয়তো ভালো হতো, যে ইন্ডাস্ট্রিগুলো তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট খুলে একাডেমির সাথে কোলাবোরেট করা, এই জিনিসগুলা তাদেরকেও এগিয়ে আসতে হবে। ইটস নট দ্য যেমন আমরা অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি উই আর ডিপ্রাইভড ইন দ্য সেন্স দেন আপনি যখন অনেক বিদেশি ফান্ডও জেডিএস থেকে আরম্ভ করে অনেক কিছু, তারা এখানে স্পষ্টভাবে বলে থাকে দিস ইজ অনলি ফর গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আর গভর্নমেন্ট ইউনিভার্সিটি ওনারা এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নাই, কারণ তারা এমনিতেই বেতন পায়। যেমন বুয়েটে, আমি সরি কেউ যদি শুনে থাকে, বুয়েটে আমার ভাগনা পড়ে বুয়েটে, তাও আবার কি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই, বুয়েট ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে। তারকে রমজানের ঈদের আগে কিছুদিন অনলাইনে ক্লাস করার পর 3 মাস পর্যন্ত ক্লাস নিচ্ছে না। ওয়ারএজ নর্থ সাউথ ইউনিভার্সিটি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে এবং কন্টিনিউ করেছে, এবং অল ফেসিলিটিস প্রত্যেকটা টিচার দিয়েছে, ওয়েলকাম সহ অনেক ফেসিলিটিস দিয়ে একদম। তাহলে এটা কেন করেছে? এই জন্য যে তার তো বেতনের কোনো অসুবিধা নাই, কারণ এটা তো সরকারের থেকে বেতন আসছে, ঠিক আছে। বাংলাদেশের অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটি দেখা গেছে যে অনলাইনে ক্লাস করে নাই ডিউরিং করোনা পিরিয়ডে। তারা বলতেছে যে ঠিক আছে দেখি এটা সেটা এসে। তো যেটা হলো যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসতে হবে। উই আর ট্রাইং টু চেঞ্জ দ্য কালচার। আমরা BAT এর যে এখন অ্যাক্রেডিটেশন যে ওয়াশিংটন অ্যাকর্ডের আন্ডারে, যে if you want to declare yourself as an engineer you must have to be accredited by BAT, Board of Engineering Accreditation for Engineering and Technical Education, and that is to be monitored by Washington Accorder আন্ডারে international monitors, এবং তারা দেখে যে প্রত্যেকটা সাবজেক্টে ইয়ে আছে কিনা, ডেপথ আছে কিনা, ব্রেডথ আছে কিনা, প্রজেক্ট কম্পোনেন্ট আছে কিনা, ক্যাপস্টোন আছে কিনা। ক্যাপস্টোন ইজ ম্যান্ডেটরি এখন। সো ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমি মনে করি প্রাইভেট সেক্টর সবচেয়ে এগিয়ে। আমাদের অনেক পরে বুয়েট গিয়ে ক্যাপস্টোনে গেল, আমরা আরো 5 বছর আগে ক্যাপস্টোন শুরু করে দিয়েছি। গত বছর থেকে বুয়েট ক্যাপস্টোন শুরু করলো। ক্যাপস্টোন মিন্স 4th ইয়ারে উঠে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রবলেম সলভ করতে হবে, ইটস নট লাইক থিওরিটিক্যাল, এটাকে বলা হয় ক্যাপস্টোন। কোপ আমরা শুরু করতে পারবো না, এই জন্য যে আমাদের ওই রকম ইন্ডাস্ট্রিয়াল ইয়ে নাই। ইন্টার্নশিপ আমরা ছেলেদেরকে গত 5 বছর ধরে, 5 বছর কি ফ্রম দ্য 1993 থেকে পাঠাই, আমরা এটা পাঠাই। প্রাইভেট সেক্টরে নর্থ সাউথ বা এই বড় বড় ইউনিভার্সিটি গুলো আমরা যত মডার্ন অ্যাপ্রোচ আছে সারা পৃথিবীতে যেগুলো আছে, উই আর ক্লিয়ারলি অ্যাওয়ার অফ অল দোজ থিংস। আমি ওয়াশিংটন, আমি অ্যাবেট মিন্স অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইউএসএ, অ্যাবেটে আমি ট্রেনিং করতে গিয়েছি, যেটা বাংলাদেশে আর কেউ যায় না, ঠিক আছে। এটা আমি যখন ডিন ছিলাম তখন আমি গিয়েছি, কারণ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ওরা গাইড করে যে ইঞ্জিনিয়ারিং এডুকেশন কিরকম হবে, এবং তারা প্রতি বছর এটা চেঞ্জ করে, ঠিক আছে। এবং তারপরে ওটা প্রতি বছর তারা চেঞ্জ করে। সেখানে তাদেরকে বলা থাকে যে ক্যাপস্টোনের ওয়েটেজ কত থাকবে, ইন্টার্নশিপের ওয়েটেজ কত থাকবে, কপ কখন থাকবে, থাকবে না কি থাকবে না, এই জিনিসগুলো। সুতরাং প্রত্যেকটা সেক্টরে উন্নতি হচ্ছে। স্পেসিফিক্যালি কর্পোরেটেড প্রাইভেট ইউনিভার্সিটি তারা এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে মোর কমফোর্টেবল, এবং তারা অনেক ডাইনামিক ওয়েতে এগুলো অ্যাডপ্ট করে, পাবলিক ইউনিভার্সিটি চাইতে বেটার ওয়েতে অ্যাডপ্ট করে। এবং আমি বলবো যে নর্থ সাউথ ইউনিভার্সিটি
এবং পাইনিয়র মানে নর্থ সাউথকে এক ধরলে দুই খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? এটা হলো আসল কথা। থ্যাংক ইউ। এবং স্যারের সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, গভর্নমেন্ট থেকে যেমন আমাদের আইসিটি ডিভিশন থেকে কিন্তু বিশেষ ধরনের ফেলোশিপের ব্যবস্থা আছে জাস্ট রিসার্চের জন্য কিন্তু তারা গ্র্যান্ট দিচ্ছেন, এবং এই গ্র্যান্ট কিন্তু এখন খুবই ইজিলি অ্যাক্সেসেবল। আগে যেমন অনেক প্রবলেম ছিল, আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং ওই অনলাইনে অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু জিনিসটা ইভালুয়েশনের মাধ্যমে আপনাকে একটা স্ক্রিনিং এর মাধ্যমে আপনাকে রিসার্চের জন্য গ্র্যান্ট দেওয়া হবে। এই গ্র্যান্টটা কিন্তু খুবই ওয়াইডলি অ্যাভেলেবল রাইট নাও। সো ওই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম। রিসার্চে গ্র্যান্টের ক্ষেত্রে আমি আবারও বলি যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বিমাতাসুলভ আচরণের শিকার হয়। ইউজিসির অনেক গ্র্যান্ট প্রাইভেট ইউনিভার্সিটিকে দেওয়া হয় না। তখন আমরা কি করলাম, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি ফ্রম আওয়ার হার্ড আর্ন মানি 5 crore টাকা পার ইয়ার আমরা রিসার্চে গ্র্যান্ট করেছি প্রত্যেক টিচারদের জন্য, which is a good sum of এবং এটা কম্পিটিশনের মাধ্যমে আমরা প্রত্যেক টিচারকে ওটা দিয়ে থাকি। রাইট। তো রিসার্চের জন্য যে আমরা করছি না, আমরা এটাও ঠিক না। আর ইন্ডাস্ট্রি একাডেমিক রিলেশনশিপ ফার্স্ট ইন বাংলাদেশ নর্থ সাউথ এটা শুরু, এবং আমরা এখন ডেসপারেটলি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টার্গেট দিয়ে দিয়েছি যে ইউ মাস্ট হ্যাভ টু ফাইন্ড ফান্ডিং ফ্রম ইন্ডাস্ট্রি ইনস্টেড অফ আমি দেব তোমাকে 10 লাখ, তুমি আনবা আরো 10 লাখ। এভাবে তুমি ইন্ডাস্ট্রি একাডেমি রিলেশনশিপ এস্টাবলিশ করো, এবং আমাদের ইন্ডাস্ট্রি গুলোকেও সেভাবে করতে হবে। আমাদের গার্মেন্টস বাংলাদেশে আসছিল কেন? ফর লো ওয়েজ। ইট ওয়াজ এ পোর কান্ট্রি, চাইল্ড লেবার ওয়াজ ইজি, চিপ লেবার ওয়াজ ইজি, সো এটা আসছিল। এখন তো আমাকে রিসার্চ করে আপডেট করতে হবে এটাকে। আমাকে হাই এন্ডের প্রোডাক্টের দিকে যেতে হবে, তখন তো একাডেমির সাথে কোলাবোরেট করতে হবে, কোলাবোরেট করে এটা রিসার্চের তারপর এটা ডেভেলপ। রাইট। আমরা ডিসকাশনে আবার ফেরত আসবো। ওয়াহিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওয়াহিদ ভাই যেহেতু আরেকটা এনগেজমেন্ট আছে একটু পরে, সো ওয়াহিদ ভাই থেকে ওপিনিয়ন জানতে চাচ্ছি যে লাইক হাউ দ্য রিলেশনশিপ এন্ড হাউ দ্য কোলাবোরেশনস বিটুইন ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়া ক্যান বি বেটার ফর দ্য স্কিল রেডিনেস অফ বাংলাদেশি ইউথ। কারণ আমরা যেটা দেখছি যে ইন্ডাস্ট্রি থেকে যদি আমরা ওই ধরনের একটা সাপোর্ট পাই স্টুডেন্টরা ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, I think that will create a huge impact towards their mental growth and mindset. তখন থেকে কিন্তু তারা রেডি থাকতে পারবে যে লাইক আপনারা কি চাচ্ছেন বা আমরা কি চাচ্ছি তাদের কাছ থেকে। আপনি যদি আপনার ওপিনিয়নটা দেন এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ ইমরান। প্রফেসর সিরাজুল ইসলাম স্যার যেটা বলেছেন যে এনএসইউ তে যেহেতু উনি এটা করেছেন, এইসব স্টেপগুলো নেওয়া হয়েছে বলেই কিন্তু এখন এনএসইউ কিন্তু ওয়ান অফ দি টপ লেভেল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তাই এমনি কিন্তু এনএসইউ হয় নাই। তো অন্যান্য ইউনিভার্সিটি গুলো এটা করতে পারে নাই বলেই কিন্তু তারা এখন পিছিয়ে গেছে, এবং তারা কিন্তু সেই হিসাবে কোয়ালিটি স্টুডেন্ট প্রডিউস করতে পারছে না বা রিসোর্সেস প্রডিউস করতে পারছে না। তো আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা এখন অনেক বেটার। আমি তো বলবো যে হ্যাঁ, এখন অনেক কাজ হচ্ছে, অনেক ইউনিভার্সিটি এগিয়ে আসছে, তারা ইন্ডাস্ট্রির সাথে কাজ করার চেষ্টা করছে, কিন্তু এটাকে আরো কোয়ান্টিটি বাড়াতে হবে। হ্যাঁ, নট অনলি জাস্ট টপ 5 ইউনিভার্সিটি করছে, বাকি রেস্ট অফ দি ইউনিভার্সিটিজ আর করছে না, তাহলে তো হলো না। নট খালি ঢাকা ইউনিভার্সিটি করছে, ঢাকার বাইরের ইউনিভার্সিটি করছে না, তাইলেও হবে না। তো এটা একটা আমরা অনেকদিন থেকে ইউজিসির সাথে এটা নিয়ে অনেকদিন কথা বলছি, আইসিটি ডিভিশনের সাথে এটা নিয়ে কথা বলছি, বাট ফর সাম রিজন আমি জানি না, এটা মেবি ইউজিসি হয়তো বুঝছে না বা কিছু না, বাট ওই লেভেলের প্রোঅ্যাক্টিভনেস আমরা দেখতে পাচ্ছি না ইন্ডাস্ট্রি থেকে। বাট আমি আশা করবো যে এটা আরো ইমপ্রুভ করবে। বাট যেমন ইন্টার্নশিপ, আমরা কিন্তু ইন্টার্নশিপ দেওয়ার জন্য বসে আছি, কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো ইউনিভার্সিটি থেকে কোনো সময় কোনো রিকোয়ারমেন্ট আসে না। সব হয়তো পার্সোনাল রেফারেন্সে আসে, বা আমরা চিনি কোনো জায়গা থেকে পরিচয়, বা তার ভাই কাজ করছে আমাদের এখানে, বা তার বোন কাজ করছে এখানে, সে জিজ্ঞেস করছে ভাই আমার এখানে একটা ইন্টার্নশিপ করা যাবে কিনা। কিন্তু ইট হ্যাজ টু বি অ্যান স্ট্রাকচার্ড ওয়েতে হইতে হবে যে ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রির আইটিআইটিএস ইন্ডাস্ট্রি যদি বলি যে আমাদের আইটিআইটি ইন্ডাস্ট্রির কি কি স্কিল সেট লাগবে, নট যে সবাইকে প্রোগ্রামার হইতে হবে, নট নেসেসারিলি সবাইকে যে একদম এক্সপার্ট ইঞ্জিনিয়ার হইতে হবে, নট নেসেসারিলি। সো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কিন্তু আমাদের এখানে ইন্টার্নশিপ করতে আসতে পারে। স্পেশালি এই যে কল সেন্টার আউটসোর্সিং ইন্ডাস্ট্রি ক্যান বি এ ভেরি গুড ইন্ডাস্ট্রি ফর আ স্টেপিং স্টোন। যে ইন্টার্নশিপ করতে করতে যদি তারা এই ইন্ডাস্ট্রিতে আসে 1 বছর 2 বছর করে, তারা কমিউনিকেশন স্কিল শিখছে, তারা এটিকেট শিখছে, তারা কিভাবে অ্যানালিটিক্যাল স্কিল শিখছে, এবং তারা একটা কমপ্লিট হরাইজন্টাল বলবো আমি ইকোসিস্টেম, বিজনেসের একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছে। রিয়েলিস্টিক যে আমি যখন পাস করে আসবো আমার কি কি স্কিল সেট লাগবে, আমি কি কি জিনিস জানবো। ঠিক আছে, আমি হয়তো বা এখন ইন্টার্ন করছি, কিন্তু আমি কিন্তু জেনে যাচ্ছি যে আমার নেক্সট 1 বছর বা 2 বছর যেটুকুই আমার বাকি আছে না কেন ইউনিভার্সিটিতে, আমি সেই জায়গাগুলোতে ফোকাস করি।
করলে কি হবে, যদি সে ওইটা করে ফেলে তার অলরেডি কিন্তু একটা ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচমেন্ট শুরু হয়ে গেল, সে কিন্তু জব পেতে তার ইজি হবে। আর যদি সে তার রেজুমেতে দেখায় যে আমি 1 বছর এই কোম্পানিতে ইন্টার্নশিপ করে, সবাই ইন্টার্নশিপ করতে আসে কতদিনের জন্য, 3 মাস, বলে আমার একটা ক্রেডিটের জন্য আমার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আছে, আমি 3 মাসে ইন্টার্নশিপ করবো। But that is not the fundamental of internship. The internship should be at least minimum 6 months or 1 year. সে কোম্পানির সাথে থাকবে, সে বিভিন্ন জায়গায় দেখবে, শিখবে, so that he or she knows যে আসলে রিয়েলিটি মানে রিয়েল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে। তো এই যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা যে মিসিং, আমাদের সবই আছে, সবকিছু আমরা করতে চাই, কিন্তু একটু মনে হচ্ছে যে কোনো জায়গায় সিঙ্কের অভাব। তো এই সিঙ্কটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু স্কাইজ দ্য লিমিট। আমরা এখন মানে ইয়াং পপুলেশনের দিক থেকে we are number 1 in the world, the demographic dividend আমরা যেটা বলছি। তো এই জিনিসগুলোকে যদি আমরা একটু লিংক করতে পারি তাইলে কিন্তু নেক্সট 15-20 years কিন্তু we are unstoppable. বাংলাদেশ can be in a somewhere in a different league, বাট আমরা যদি এটাকে কোনোভাবে মিস করে যাই, কোনোভাবে যদি এই সিঙ্কটা আমরা না করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের এই গ্রোথ, এই যে আমাদের যে অ্যাসপাইরেশনস, all these things are going to be sustainable হবে না। These are not going to be sustainable and we will be in a big problem যখন এই জিনিসগুলোকে অনলাইনে যাবে, এত ডিজিটাইজেশন হচ্ছে, এত অটোমেশন হচ্ছে, এত প্রজেক্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এগুলো ম্যানেজ করবে। We cannot be dependent on international companies আর আদার অন্য দেশের উপর তো আমরা ডিপেন্ড করে বসে থাকতে পারবো না। আমাদেরকে ম্যানেজ করতে হবে, আমাদেরকে আমাদের সাইবার সিকিউরিটি এনশিওর করতে হবে, আমাদেরকে আমাদের ব্যাংকিং সেক্টর এনশিওর করতে হবে, আমাদেরকে আমাদের আইটিএস ইন্ডাস্ট্রি এনশিওর করতে হবে। তো প্রত্যেকটা সেক্টরকে কিন্তু আমাদের নিজেদেরকে ম্যানেজ করতে হবে এবং হিউজ অপরচুনিটি। এই সিঙ্ক আপটা যদি একটু প্রপারলি হয় সবার সাথে, তাহলে কিন্তু স্কাইজ দ্য লিমিট। সো আই থিঙ্ক আই এম ভেরি পজিটিভ। আমি একটা পজিটিভ মাইন্ডেড পারসন, সো আমি অলওয়েজ পজিটিভ জিনিস ভাবার চেষ্টা করি এবং চিন্তা করি যে আসলেই এটা সম্ভব। এবং আমি আমার এই লাস্ট 10-15 ইয়ার্স এর বিজনেস বা ইন্ডাস্ট্রি যে এক্সপেরিয়েন্স, ইটস মুভিং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। প্রগ্রেস হচ্ছে স্লো, বাট আই থিঙ্ক এইটাকে যদি আমরা একটু এক্সপেডাইট করতে পারি আর একটু স্পিড আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা রেজাল্টগুলো খুব কুইকলি পাবো এবং এটা সবার জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে। অসাধারণ ওয়াহিদ ভাই, এবং খুব ভালো লাগলো আপনার এক্সপার্ট ওপিনিয়ন, যেটা থেকে আপনি অরিজিনালি যে একজন ইন্ডাস্ট্রি লিডার কি ফিল করছে ওই জিনিসটা আপনি শেয়ার করতে পেরেছেন আমাদের সবার সাথে। চলে যাচ্ছি মাহাদি ভাইয়ের কাছে, যেহেতু আপনার একটা আলাদা এনগেজমেন্ট আছে, আপনি যদি আপনার অ্যাডভাইসটা দেন যে লাইক what will be your advice for the youth, those who are watching and going to be watched later on, so তাদের জন্য আপনি যদি আপনার পরামর্শটা দেন। আমি যদি কুইকলি বলি, there is no shortcut to success, ঠিক আছে? So you have to work hard, শিখেন যেটাতেই আপনি আছেন, be an expert of it, let's not be a jack of all trades. আমি যে সবকিছু পারি দরকার নেই, আপনি একটাতে এক্সপার্ট হন এবং তারপরে আপনি অন্যান্য জিনিস শিখেন, তাইলে এটাতে আপনাকে কাজে লাগবে। আর be humble and learning এর কোনো শেষ নাই, you have to keep learning, you have to learn every day. আজকে যেটা শিখেছেন কালকে সেটাকে আপনাকে ভুলে যেতে হবে, আবার নতুন করে শিখতে হবে, বিকজ দ্য টেকনোলজি ইজ চেঞ্জিং, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি ডে। তো যার থেকে যেটা শিখতে পারেন শিখেন, কষ্ট করতে হবে, আর ডোন্ট রান আফটার মানি। হ্যাঁ, আমরা যেটা দেখছি নিউ জেনারেশনের মধ্যে, দে আর অল রানিং আফটার মানি, যে কেউ একটু 5,000 টাকা বেশি দিচ্ছে, 10,000 টাকা বেশি দিচ্ছে, উই আর সুইচিং ইন্ডাস্ট্রি, উই আর সুইচিং আওয়ার ক্যারিয়ার। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর হার্টিং ইয়োরসেলফ, আপনি নিজেকে ক্ষতি করছেন। আপনি একটা জায়গাতে, একটা ইন্ডাস্ট্রিতে যদি আপনি লং টার্ম না থাকেন, তাহলে সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি কিছুই শিখছেন না, কিছুই জানছেন না, কোনো স্কিল সেট আপনি নিতে পারছেন না। সো একটা জায়গা যে ডেফিনেটলি আপনি স্টাক হয়ে যাবেন। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে আমাদের মাহাদিউজ্জামান ভাই যেটা বললেন এনআরবি, আই ডেফিনেটলি এগ্রি। আমিও একজন এনআরবি, আমি বিদেশে অনেক বছরই ছিলাম, তারপর আমি দেশে ব্যাক করে আসছি। তো এনআরবিদের এখানে একটা বিশাল একটা জায়গা আছে যেখানে এনআরবিরা আমাদেরকে হেল্প করতে পারে। তো আমি আশা করবো যে আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি বলেছেন যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন। আমি আশা করবো আরো আপনার মতো এনআরবিরা যাতে এগিয়ে আসে, যে বাংলাদেশকে কিভাবে তারা হেল্প করতে পারবে, উইথ নলেজ, উইথ স্কিল সেট, উইথ প্রপার বেস্ট প্র্যাকটিসেস, গাইডেন্স। যে যেখান থেকে আসে সেখান থেকে যদি হেল্প করে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা সুবিধা হবে এবং আমরা সবাই এটা উপকৃত হবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবার থেকেই এক্সকিউজ চেয়ে নিচ্ছি যে আমি একটু আগে বেরোয় যেতে হচ্ছে, আমার একটা প্রোগ্রামে জয়েন করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ওয়াহিদ ভাই ফর ইওর কাইন্ড সাপোর্ট। থ্যাংক ইউ। জি, আমরা চলে যাচ্ছি। So Imran, I'll jump right in, and first of all, Dr. Sirajul Islam, as sir যেটা বলছেন,
I 100% agree. It's progressing. It's about our experience that we're sharing. It's nothing more, nothing less. I think আমরা সবাই নিজেরাই রেসপন্সিবল কিভাবে আমাদের বারটাকে রেইজ করতে পারি। আপনি যদি ইন্ডাস্ট্রিতে দেখেন, আমি আইটিতে আছি এবং বিভিন্ন আইটি কোম্পানির সাথে হেল্প করার চেষ্টা করতেছি। আই এম নট ইন দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং সাইড। আমি যেটা দেখি যে আমার এই মুহূর্তে আমার 100 জন দরকার। লিটারালি আই নিড 100 people for skills. আমার মনে হয় আমরা প্রায় 2000-এর মতন বায়োডাটা বা রেজুমে পেয়েছি বিভিন্ন জায়গায় মিলে। Not one, I can show you all these resume, not one has a skill, one skill that is required skill. একটা skill একজন required না। So what did I do? What I did is আমি যেটা বললাম আমরা একটু workforce readiness চেষ্টা করতেছি। They came from all different university. I don't know how many came from NSU, maybe nobody. I took a group of people, আমি বললাম এর মধ্যে যারা ইন্টারেস্টেড, কিছু কিছু রেজুমে ছিল ওটাতে কিছুই লেখা নাই, তাদের কোনো মানে I don't even know why they applied, but then ওইখান থেকে প্রায় 200 জনের মতন মিলে বলছে যে তারা ইন্টারেস্টেড। আমি তাদেরকে একটা স্ল্যাক চ্যানেল খুলে দিলাম, বললাম যে এইখানে জয়েন করো, because I want them to initiate from their side that they are interested to learn. And these are all most of them are computer science graduate, and I have people from BUET, I have people from NSU, I have people from all different universities. I started ground up. সত্যি কথা বলতে গ্রাউন্ড আপ আমার এটা এই ধরনের স্কিল সেট গুলো আমি চাই। এন্ড দিস ইজ নট এ রকেট সায়েন্স। হোয়াট এম আই ডুইং? আমি বলতেছি যে এখন থেকে যদি আমরা দেখি 5 বছর 10 বছর পরে কি স্কিল লাগবে সেটা আমি এখন শেখা না শুরু করলে আই উড নট বি দ্য এক্সপার্ট অন ইট। এনিওয়ে ইউ লুক অ্যাট ইট, আমি কিছু জানবো এবং এই প্রোগ্রেসিভ এবং মাইক্রো স্কিল আমার মনে হয় ওয়াহিদ ভাই যে জিনিসটা বলে গেছেন, দিস ইজ এ ফান্ডামেন্টাল থিং। আমাদের শিখতে হবে কিভাবে শেখা। আমি যেটার কথা বলি, we need to have 3 learning pillar, learn to learn and learn to scale as well, তাই না? আমাদের শিখতে হবে কিভাবে শেখা যায়, learn to think, শিখতে হবে কিভাবে চিন্তা করা যায়, এবং আমাদের শিখতে হবে কিভাবে স্কেল করা যায়, whatever we are learning, like inclusive diversity and all those things. There is a utmost respect for every universities without a question. We're just being vocally self-critical যে কোথায় আমাদের গ্যাপ আছে। It's not there. If it is not there and NSU has such great programs, what are the gaps? Maybe ওই যে ব্রিজটা, মেবি শুধু দুটো ইট বসালে পুরো ব্রিজটা তৈরি হয়ে যায়। ওই দুটো ইট আমাদের খুঁজে বের করতে হবে। I don't need the government, I don't need the vice chancellor, the UGC, I don't need that. I work for Amazon. 1.5 লক্ষ এমপ্লয়ি আছে। Amazon continuously গভর্নমেন্টের সাথে ফাইট করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। পৃথিবীর অনেক দেশে ফাইট না, they want to work together. Sometimes it's good, sometimes it's bad, it doesn't really matter. আমাদের খুঁজে বের করতে হবে গ্যাপটা কোথায়। এই গ্যাপটাকে যদি আমরা জাস্ট ফুলফিল করতে পারি, I think we would be extremely successful. Ek number, you have projects already, you have programs. How can that program be not only for NSU but for 105 universities? Maybe 50% of them, maybe 20% of them would accept it. How can we make it bigger? How can we scale it out? Because it's not going to work out. আমি দেখি আমাদের এক সময় 500 জনের একটা লোক দরকার, একটা গ্রুপ অফ পিপল দরকার ছিল SAP এক্সপার্টিজের জন্য। 500 জন কেন, আমরা 5 জন SAP এক্সপার্ট আছে সেটা খুঁজে বের করতে আমাদের কষ্ট হয়েছে। 500 জন আমাদের, অথচ এত লোক, এত স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছে বা আইটিতে পড়াশোনা করতে, why can't I get 500 people? এই 500 জন পাইলে তো পরের 5000 জন পাওয়া আমার জন্য সহজ হবে। And what happened is that we waited 6 months, we gave an opportunity and it didn't work out. Okay, now let's forget about all the negative stuff. You know what the positive things are? They're very interested. Now, instead of waiting for somebody else, আমি একজন খুবই নগ্ন বা খুবই আমি নগণ্য করতে যাচ্ছি, খুবই নগণ্য, খুবই ছোট একজন মানুষ, কিন্তু ওই মানুষ দিয়ে স্টার্ট করতে হয়। And that's what very important is. I can tell you, আমি যদি আমার ধারণা নিয়ে, ওই যে আমি শফিক ভাই হাইটেক পার্ক অথরিটি আছে, ওনাকে যদি বলি শফিক ভাই আমি বাংলাদেশে আসতেছি আগামী সপ্তাহে, আমি একটা কোর্স করাইতে চাই, এবং আমি তার চিন্তামও না, আমি I just called him up, I said that আপনি দা হাইটেক পার্ক অথরিটির এবং আপনি এখানে কোর্স করান, that's what I found out, আপনি কি আমাকে ইয়া করতে পারেন কিনা। সাথে সাথে উনি বলছে আগামী সপ্তাহে কোনো অসুবিধা নেই, কোন দিন আপনার সুবিধা, নট তাদের সুবিধা, কোন দিন আমার সুবিধা। আমি বললাম যে আচ্ছা আমি এখানে এই কয়েকদিন থাকবো, আমি তো 4 দিন থাকবো, তো শুক্রবারে হলে সুবিধা, বলে শুক্রবার তো বন্ধ, তাও কোনো অসুবিধা নেই।
He's a government official. He made it happen within 3 days. I actually ran a full-blown how to run innovation at scale with technology one day, and it was amazing. And আমি জানি এখানে রিপন ভাই আছেন BSDI থেকে, I know skill development এর অনেক কিছু হচ্ছে. There is so many things. I know if I ask, I can get. And it's up to me to ask. Now, answering Imran তোমার questionটা directly, I fundamentally feel like যে আমরা we are all ready to do it. Our young people are ready to do it. It's just start doing it, like exactly what you just did. Inspire Bangladesh, exactly what Siraj bhai jeta korchen, meaning that he actually did that industry advisory board. We just have to do it. Is that going to be 100% successful all the time? Absolutely not. And that would not be the right thing to do. কারণ আমরা সব সময় আমাদেরকে একটু এজে যেতে হবে. এজ মানে কি? We have to push so much that it might break, then we come down from there. Meaning we always have to do this at a scale and at such a way that it's always beyond our imagination. Once we do that, I think it's going to be very, very easy for us to do. We should all do it anyway to begin with. Ami chai ekhon cloud computing e Bangladesh would be number 1 because this is my background. That's what I wanted to do. And পৃথিবীতে আমি বাংলাদেশের কথা বলবো তখন বলবো যে ও আচ্ছা that's the one. That's what I want to hear. And সেটার জন্য আমি যদি না শুরু করি, there is nobody else. আমরা শুধু আমাকে দিয়ে, meaning with self recognition, নিজেকে, এবং লেটস বি ভোকালি সেলফ ক্রিটিক্যাল। আমি যেটা করতেছি কোথায় গ্যাপ আছে, এই যে যেমন স্যারের কাছ থেকে শুনলাম যে ইন্ডাস্ট্রি আগে আসতেছে না, I take a note because I possibly have to create a co-innovation center with NSU. Exactly. I have not done yet. So with that, আমার call to action বলে দিয়েছি because I have to join another session. But thank you, sir. I really thank you because I didn't know all these things that you're doing. Second thing, I really wanted to ask everybody, let's just start doing it. You know, we fail, we barrier pabo, onek bada asbe, it's okay. It is perfectly all right. We still have to move forward. Right. Thank you, Mahdi bhai. You were inspiring as always. আমি যেটা বলবো, এবং অলওয়েজ আপনার থেকে আমরা অলওয়েজ নতুন অনেক কিছু জানতে পাই, শিখতে পাই, যে জিনিসটা আসলে কিন্তু খুবই কাজে দেবে। এবং আপনি যেটা বললেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি, এবং স্যারও আছেন, এবং আমরা কোলাবোরেটিভ ওয়েতে আমরা এরকম একটা প্ল্যান নিতে পারি, এবং আশা করি সিরাজুল ইসলাম স্যারও আমাদেরকে এই ব্যাপারটাতে হেল্প করতে পারবে, সো দ্যাট লাইক দ্য হোল আইডিয়া অফ দিস প্ল্যানিং শুড লাইক মানে আলটিমেটলি মানে আলোর মুখ পায়। আমাদের মূল আইডিয়াটা হচ্ছে একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেটার থ্রুতে এই কোলাবোরেশনস গুলো আমরা ক্রিয়েট করতে পারবো। সো থ্যাংক ইউ মাহাদি ভাই, আপনি একটা প্রোগ্রামে আপনি জয়েন করবেন একটু পরে। আমরা একবার শেষ পর্যায়ে যদি চলে এসেছি, থ্যাংক ইউ মাহাদি ভাই। আর যেহেতু আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি, রিপন ভাইকে দিয়ে শুরু করবো। আপনি এতক্ষণ শুনলেন, আপনি ড্যাফোডিলের সাথে আছেন, এবং আরো অনেকগুলো ইনিশিয়েটিভের সাথেও আপনি যুক্ত। সো আপনার ওপিনিয়নটা যদি আমরা একটু শুনতে পারি, সো দ্যাট লাইক বিএসডিআই এবং আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো আমরা এটার সাথে রিলেট করতে পারবো। রিপন ভাই, আপনার মাইকটা মিউট আছে। থ্যাংক ইউ ইমরান ভাই। আমি আসলে খুব চমৎকার কথা শুনছিলাম সিরাজুল ইসলাম স্যার, মাহাদি ভাই এবং আমাদের ওয়াহিদ ভাই, খুবই ইন্সপায়ারিং। আপনি জানেন যে আমি নিজেও আসলে কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমের ছাত্র হিসেবে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা যা আমরা এখন শুনছি সব নিয়ে আমার কথা বলতে হয়। 64 ডিস্ট্রিক্টে গিয়েছি ইমরান ভাই, মানে আমি মনে করি এটা আমার একটা সৌভাগ্য যে আমি 64টা ডিস্ট্রিক্টে গিয়েছি। আসলে আমরা ঢাকা বলতে তো শুধু বাংলাদেশ না, ঢাকা মানে তো শুধু বাংলাদেশ না, এটার পাশে কিন্তু আরো 64 মানে জেলা আছে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে আমরা যা নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এটি কিন্তু আমাদের সেই রুরাল পার্টে গিয়ে পৌঁছাচ্ছে কিনা সেটা আমাদের সবার আগে নিশ্চিত করতে হবে। কারণ সিরাজুল ইসলাম স্যার বললেন যে প্রথম 10টা বিশ্ববিদ্যালয়, আমি মানলাম প্রথম 10টা বিশ্ববিদ্যালয়, বাট এট দ্য সেম টাইম ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ওই বাকি যে 90টা ইউনিভার্সিটি তাদেরকে অ্যালাইন করা, কারণ যেহেতু তারা নিজেদেরকে কিন্তু ইউনিভার্সিটি বলছে, অতএব এবং তাদের সঙ্গে কিন্তু স্টুডেন্টরা আছে। সো এই 90টা ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের কি হবে? কারণ আমরা তো আজকে দক্ষতা নিয়ে কথা বলছি, আর মানুষ সবসময় দক্ষতাকে কিনতে চায়। মানুষ কিন্তু মানে আমরা যতই সার্টিফিকেটস বলি বা যতই, আজকে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি প্রায় 2500-এর উপরে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ আছে।
আমি নিজেও একটা কলেজের প্রিন্সিপাল, অতএব আমি যখন প্রিন্সিপাল হিসেবে কথা বলছি, আমি যখন একাডেমিককে দোষারোপ করছি, আলটিমেটলি দোষারোপ কিন্তু আমি আমার নিজেকেও করছি, কারণ আমার আন্ডারেও বেশ কিছু টিচার্স গ্রুপ আছে। সো আমাদের আসলে, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনারা জানেন 30 লক্ষ ছেলে মেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে, এখন এরা তো সার্টিফিকেট পাবে। এখন আপনি বলেন ওয়াহিদ ভাইকে এদেরকে চাকরি দিতে পারবে যদি আমরা এদেরকে আসলে দক্ষতার জায়গা না দেখাতে পারি? আমাদের আন্ডারে কলেজ আছে, কত হাজার হাজার কলেজ, কত হাজার হাজার স্কুল, আর ইউনিভার্সিটি তো মাশাআল্লাহ বাংলাদেশে ইজ ওয়ান অফ দি কান্ট্রিজ যেখানে সবচেয়ে বেশি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, প্রবলি 130 প্লাস পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি। বাট আমার কাছে কেন জানি মনে হয় এই যে এমপ্লয়াবিলিটি স্কিলস যেটা নিয়ে আমরা কথা বলছি, এই এমপ্লয়াবিলিটি স্কিলস এর একটা ভালো গ্যাপ আছে। বলতে পারছি, করতে পারছি না। এই বলতে পারছি, করতে পারছি না জায়গাতে আমি আসলে কাজ করছি, এবং আমি অনুরোধ করব, বিশেষ করে আপনার মাধ্যমে, ইন্সপায়ার বাংলাদেশের মাধ্যমে আসলে বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করতে চাই যে করতে পারছি না এই জায়গাটা থেকে। আমি কিন্তু নর্থ সাউথ ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটিজ ইন দি কান্ট্রি, আমি ড্যাফোডিলের সঙ্গে আছি, ড্যাফোডিল কাজ করছে মাশাআল্লাহ খুব ভালো, আরো 10টা ইউনিভার্সিটি আছে, বাট মানে ট্রান্সফরমেশন হচ্ছে না, রূপান্তর হচ্ছে না, এমপ্লয়েবল হচ্ছে না। আপনি জানেন যে আমি এমপ্লয়াবিলিটি মেন্টরিং নামে একটা প্রোগ্রাম শুরু করেছি, মানে যখন দেখলাম যে হাজার হাজার ছেলেদের সামনে কথা বলে আসলে ট্রান্সফর্ম হচ্ছে না, তখন আমি একজন একজন করে পিক করা শুরু করলাম। বিশ্বাস করবেন না, আপনি মানে অবাক হয়ে যাবেন এই ছেলেদের ট্যালেন্ট কি। দে জাস্ট ওয়ান্ট ওয়ান সিঙ্গেল আইডিয়া। আমি একটা ছেলেকে একটা স্ক্রিপ্ট দিলাম, ভিডিও রিজিউমির একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে বললাম যে আই এম গিভিং ইউ 7 days and I want you to upload your own developed video resume in your YouTube channel. Believe me, ছেলেটার নাম আব্দুর রাজ্জাক, অন পাবলিক বলছি, আমি জানি না ও কোত্থেকে সফটওয়্যার ম্যানেজ করেছে, কিন মাস্টার অথবা কাইন মাস্টার যেভাবে প্রোনাউন্স করে, ওই কাইন মাস্টার দিয়ে ওর নিজে স্ক্রিপ্ট বানিয়ে, নিজে ভিডিও রিজিউমি করে ও ওর ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, এন্ড দেন ও আমাকে দেখিয়েছে। আমি বললাম যে নাও স্টার্ট প্রমোটিং ইয়োরসেলফ, তোমার ঢোল এখন তুমি নিজে বাজাও। ও লিঙ্কডইনে বাজানো শুরু করলো, ও ফেসবুকে বাজানো শুরু করলো, এন্ড হি হ্যাজ 4 offers on his hand. In his hand he has 4 offers. So simple one, trigger, একটা ট্রিগার শুধু ওদেরকে ধরিয়ে দেওয়া। কারণ আমাদের এই একটা জিনিস বুঝতে হবে, যতই বলতে পারি কাজ হবে না যদি করতে না পারি। আর আপনি যেটা দিয়ে শুরু করেছেন স্কিলস রেডিনেস, ওই জায়গাটার মূল বিষয়টাই হলো আমার দেশের এই 27 বছর গড় এভারেজের মানুষরা করতে পারছে কিনা। সিরাজুল ইসলাম স্যার, আপনার কাছ থেকে শুনে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি। আই থিঙ্ক উই অল নিড টু বি অ্যান ইনক্লুসিভ ওয়ে, যেখানে আমি যে 7টা পিলারের কথা বলেছিলাম, আমরা একসাথে কাজ করলে হয়তো ছেলেমেয়েরা কোনো না কোনো একদিন করতে পারবে বলার পাশাপাশি। মানে একটা সময় কিন্তু চ্যালেঞ্জ ছিল, আমাদের ছেলেমেয়েরা বলতেও পারতো না। এখন আলহামদুলিল্লাহ, ডিউ টু ফেসবুক, লিঙ্কডইন অর এই ধরনের লাইভ ভিডিও কনফারেন্সিং, ইন্টারেক্টিভ ভিডিও কনফারেন্সিং, এখন কিন্তু বলতে পারছে। নাও আমাদের এখন করাতে হবে। রাইট, অসাধারণ রিপন ভাই। আমি যদি বলি, এবং ইউ অলওয়েজ ইন্সপায়ার আস, আমি যেটা সবাইকে বলি যে রিপন ভাইয়ের থেকে অনেক কিছু নতুন জিনিস শেখা যায় প্রত্যেকটা কোলাবোরেশন এবং প্রত্যেকটা আপনাকে যখন আমরা ইনভাইট করি। শেষ করব আপনাদের দুজনকে নিয়ে, আবারও স্যারকে দিয়ে যদি শেষ করি। স্যার, শেষ মুহূর্তে আপনি যদি কিছু বলেন, স্কিল রেডিনেস, কিছু আশার কথা, যেটা শুনে আর কি সবাই আরো আশান্বিত হতে পারে। জি স্যার। ভাই যেটা বললো যে আসলে কিন্তু আমরা একটা আন্ডার প্রিভিলেজ নেশন, সুতরাং যারা বুয়েটে পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, নর্থ সাউথে পড়তেছে, এর বাইরে যে কত ট্যালেন্টেড লোক রাস্তার টোকা হিসাবে আছে, সেটাই গুণে পাওয়া শেষ করা যাবে না। আমি এরকম অনেককে জানি যে এই যে ধুলাইখালে যে এই পুরা গাড়ি আসতো, মানে পুরা জিনিস যে নকল করে ফেলে বা করে ফেলে, এইসব করতে করতে চাইনিজ জাপানিজরা একসময় বড় হয়েছে। তো ওইখানেও কিন্তু ট্যালেন্টেড লোক আছে, বুঝতে পারছেন, যে ট্যালেন্টেড লোক কিন্তু এভরিওয়্যার, অল ওভার দ্য কান্ট্রি। যে এখন বড় লোকের ছেলে, তার টাকা আছে বলে কম্পিউটার সায়েন্স পড়ছে, কিন্তু সে আসলে এটা এনজয় করে না। যে এনজয় করতেছে সে হয়তো গ্রামের, সে একটা দরিদ্র ছেলে যার কম্পিউটার নাই, বুঝতে পারছেন ব্যাপারটা। তো সেটাই হলো স্কিল, সেটাই হলো যে স্কিল, তাকে যদি ধরায় দেওয়া যায় ওই স্কিলটা, তাহলে আলটিমেটলি কিন্তু সোসাইটি বেনিফিটেড হবে, সে প্রোডাক্টিভ আউটপুট দিতে পারবে। এই জন্য আমার তো মনে হয় কাজ শুরু করা উচিত ছিল আমাদের বহুত আগের থেকে। এই যে ধুলাইখালে যারা নকল করতেছে তাদেরকে
নকল জিনিস বানায়, যে 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 ফ্যাক্টরি গুলো আছে আছে, তাদেরকে দিয়ে ট্রেন্ড আপ করলে আমার মনে হয় ইঞ্জিনিয়ারদের চাইতে বেশি ওরা দেশকে সার্ভিস দিতে পারতো। সুতরাং কাউকে আন্ডার এস্টিমেট করা অবশ্যই আমার না, বাট আমি মনে করি যে প্রত্যেকে আমাদের প্রচুর পটেনশিয়াল আছে। আর আমাদের একটা মাইন্ডসেটের সমস্যা আছে। আমরা হলো কি, ওই যে বললেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এতগুলা ডিগ্রি হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে 105টা কেন হচ্ছে? কারণ হচ্ছে সবাই একটা BARM ডিগ্রি চায়, নাহলে বিয়ে শাদী হবে না, বুঝতে পারছেন? যে পাত্র মানে যে আমেরিকাতে প্লাম্বাররা সবচেয়ে বেশি আয় করে, অনেক আয় করে, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, আপনারা জানেন। এটা আমেরিকাতে যাওয়ার দরকার নাই, অস্ট্রেলিয়াতে বলেন, আমেরিকাতে বলেন, একটা লোক প্লাম্বার হতে গেলে, একটা যে হেয়ার কাট, চুল কাটে, যে ম্যাসন, যে রাজমিস্ত্রি, সে ভালো ইনকাম করে। যে কম্পিউটার আমি না স্যার, আমি একটা জিনিস মানে শুধু আপনাকে একটু মানে ডেফিনেটলি আমি যেহেতু বাংলাদেশ ঘুরেছি, পৃথিবীর 35টা দেশে গিয়েছি, ওখানে কিন্তু একটা জিনিস, এই যে আমরা ইন্টার্নশিপ নিয়ে কথা বললাম, আপনি একটা জিনিস চিন্তা করেন, আই এম নট টকিং অ্যাবাউট নর্থ সাউথ অর টপ র্যাঙ্ক 10 ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, বাট আপনি একটা জিনিস বলেন, কয়টা জায়গায় আসলে প্রপারলি ইন্টার্নশিপটা অ্যাটলিস্ট হচ্ছে? ইন্টার্নশিপ কিন্তু চোখের পলকে 3 মাস চলে যায়, চোখের পলকে 1 মাস চলে যায়। আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সব টিচারদেরকে বসেছি, আমি 8টা ক্রাইটেরিয়া করে দিয়েছি, যে এমপ্লয়ারদের দরকার হলে হাতে পায়ে ধরো, যে এই 8টা ক্রাইটেরিয়া স্টুডেন্ট রিপ্রেজেন্ট করবে। হোয়াট প্রবলেম ইউ হ্যাভ ফেসড, হাউ ইউ সলভ দ্য প্রবলেম, নিজেকে কতগুলি নেটওয়ার্কের মধ্যে মানুষকে নিয়ে আসতে পেরেছো। আমরা যারা বিদেশে পড়াশোনা করেছি, আমরা কিন্তু জানি আমাদেরকে কিন্তু এরকম রিপোর্ট প্রেজেন্ট করতে হয়েছে, নট জাস্ট উইথ দি পাওয়ার পয়েন্ট, বাট আমাকে কিন্তু মানে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হয়েছে, ইউ নো দ্যাট, তাই না? সো আমি মনে করি আমাদের ডেভেলপমেন্ট আস্তে আস্তে ডেভেলপ করবে আর কি। ওই যে আমি যেটা বললাম, যে আমি যখন বুয়েটে বললাম, অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে তাদেরকে একটা ফিল্ড ট্রিপের ব্যবস্থা করি। ইন্টার্নশিপ তো বহু দূরের কথা, এখন ইন্টার্নশিপ আসছে, কিছুদিন পর ইন্টার্নশিপ আরো ইন্টেন্স হবে, তারপর কোপ আসবে, কোপ তো আরো ইন্টেন্সিভ। ইউ নো দ্যাট হোয়াট ইজ কোপ? কোপ মিন্স ইউ হ্যাভ টু ফাইন্ড এ জব এট দ্য কোম্পানি while you are studying. কানাডাতে ম্যাকগিল, কি যে বলেছে, ওয়াটারলু, ম্যাকগিল থেকে আরম্ভ করে টরন্টো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোপ প্রোগ্রাম আছে। 18টা মডেল আছে এখন পর্যন্ত। তো আপনি ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান, না ওই যে স্লোলি আগাতে হবে আর কি, স্লোলি আগাতে, যেটা হলো আমাদের টিচারদের মাইন্ডসেটের সমস্যা। না কিন্তু স্লোলি আগালে তো 27 বছর এখন এভারেজ গড়, স্লোলি আগালে তো এটা 40 বছর হয়ে যাবে। ওই স্লোলি আগাচ্ছে আর কি, আগাতে হবে না, আগাচ্ছে। এটা হলো কি, আমাদের টিচারদের যে মাইন্ডসেটটা, আমরা যেটা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, আমি ক্রিটিসাইজ করতেছি না, টিচিং প্রফেশনটাকে খুব হালকা ভাবে নিয়ে, যে কোনো রকমের ক্লাসে একটা লেকচার দিয়ে পরে চলে আসতে বলে, এসব ঝামেলার কি দরকার, আবার ইন্টার্ন সুপারভাইজ করো, এন করো, তেন করো, আবার ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করো, এই করো সেই করো। মানে এটা একটা মজার প্রফেশন, এটা একটা খুব ইজি প্রফেশন, এটা খুব আরামের প্রফেশন। সুতরাং এটা মানে চালায় যাও এইভাবেই। এই যে নতুন নতুন কাজ, আইডিয়া গুলা, ধারণা দেওয়া, তারপর ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করা, স্টুডেন্টদেরকে কি, এগুলো আস্তে আস্তে আমরা আসছি। এবং আপনাদের ওই যেটা বললাম, যে এটা অনেক তো বাইল্যাটারাল তো ব্যাপারটা, যে বিদেশে কি হয়, প্রত্যেকটা কোম্পানির থেকে প্রচুর ফান্ডিং আসে, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ওই ফান্ডিংটা আসতে হবে। ইন্টার্নশিপ আমরা পাঠাইলে যে একেবারে যে লাভ হয় না তা না, মোটামুটি লাভ হয়, কিন্তু ওই যে এক ধরনের হয় আর কি। ইমরান ভাই, আপনি যদি আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটা জাস্ট মডেল দেখাই। মানে হয় কি, আমরা তো আসলে সবাই মানে ধরেন স্যার, আমি উইথ ডিউ রেসপেক্ট, আসলে আমাদের ফান্ডিং দরকার, বাট দেখেন আমরা এই যে যখন ড্যাফোডিলে যখন এই লকডাউনে আমরা সবাই যখন বন্ধ হয়ে গেলাম, আমরা কিন্তু নর্মাল জেনারেল, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি ইমরান ভাই, যদি একটু করে দেয়া যায়। আমি একটা স্ক্রিন আপনাদেরকে দেখাই। মানে যখন আমাদের লকডাউন শুরু হয়, তখন কিন্তু আমরা সবাই এরকম একটা সিচুয়েশনে ছিলাম, আমরা সবাই ক্লাস করিয়েছি এরকম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, তাই না? আমরা সবাই জানি জুম কেউ ইউজ করেছে, কেউ গুগল। তা আমরা পরে কি করলাম, আমরা চিন্তা করলাম যে আসলে এই ভিডিও কনফারেন্সিং দিয়ে আরো বেশি ট্রল হচ্ছে, কারণ ট্রল হওয়াটাই স্বাভাবিক, কারণ একজন হয়তো তার ভিডিও বন্ধ করে সে হয়তো চলে গেছে, বাট আবার 30 মিনিট পর এসে বলে, স্যার আমি ক্লাস পুরোটা করেছি। তখন কিন্তু আমরা এরকম একটা মডেল বানালাম, যেটাকে আমরা বলছি ব্লেন্ডেড লার্নিং সিস্টেম। এখন এই একটা জায়গাতে শুধু আমাদের এখানে 7টা পিলার,
টোটাল 7টা পিলারের মধ্যে একটা পিলার আমাদের এখন আমরা অন টেস্টে আছি, যেটা হচ্ছে ফেস টু ফেস অন ক্যাম্পাস। মানে যদি আমি 7 দিনের কোর্স বলি, 6 দিন অনলাইন হবে আর 1 দিন হবে অন ক্যাম্পাস। তাহলে আমার এই যে করোনার কারণে যে আমাদের এই যে একটা মানে ফিজিক্যাল বা হেলথ হ্যাজার্ডের আমরা একটা চিন্তা করছি, এইটাকে কিছুটা রিডিউস করা। সো এই অন ক্যাম্পাস ক্লাস এই 7টা মডেলের। এখন আপনি যদি বলেন আমি বাংলাদেশে অনলাইন লার্নিং ক্লাস শুরু করলাম, কিন্তু আপনার যদি ধরেন আপনি যদি ব্লেন্ডেড অ্যাসেসমেন্ট ওর মধ্যে না নিয়ে আসতে পারেন, রিসোর্স গুলোকে অ্যালোকেট করতে না পারেন, এক্সারসাইজ যদি দিতে না পারেন, ডিসকাশন ফোরাম যদি না, যেটা আমাদের সিরাজুল ইসলাম স্যার বলেছেন, প্রপার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যদি ইন্ট্রোডিউস করতে না পারেন, তাহলে হয়তো করোনা কয়দিন থাকবে উই ডোন্ট নো, বাট আমরা হয়তো এই করোনার কারণে আমরা হয়তো বলতে পারবো যে হারে আমাদের জীবন থেকে 2 বছর নষ্ট হয়ে গেল। সো উই হ্যাভ টু ইন্ট্রোডিউস। সো হু ইজ লিডিং দ্য টেকনোলজি, সিটিও, সিইও নাকি করোনা, আই মিন কোভিড-19? Once I asked a question in the Facebook, যে who is leading the IT industry, CTO, CEO or COVID-19? So everybody was giving their opinion যে হ্যাঁ এখন আসলে লিড করছে কোভিড-19। সো লাইক দ্যাট। সো আমাদের আসলে আছে সবকিছু, রেডিনেসের জায়গায় উই আর রেডি, বাট উই আর নট অ্যাপ্লাইং। দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড ফর টুডেস প্রোগ্রাম। ইমরান ভাই, থ্যাংক ইউ রিপন ভাই এন্ড সিরাজুল ইসলাম স্যার ফর ইওর টাইম, এবং আমাদের অন্যান্য যারা ছিল তাদেরকেও সবাইকে ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে দেখবে তাদেরকে বলবো যে আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু এই স্কিল রেডিনেস সম্পর্কে যে আপনাদের যত ইনফরমেশন ছিল ওগুলো আশা করি সার্ভ করতে সমর্থ হবে এই পোস্টটা, এই লাইভটা। এবং আমাদের আজকে BEYOND'20 এর ফার্স্ট ডে, আমরা 4টা সেশন করলাম, এবং উই হ্যাভ অলরেডি এনগেজ উইথ 100,000 অফ পিপল already through this platform. আমরা বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি থেকে শুরু করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, তাদের সাথে কোলাবোরেটিভ ওয়েতে এই ইকোসিস্টেমটা ক্রিয়েট করছি, সো দ্যাট দ্য হোল পারপাস উইল বি সার্ভ। আমরা একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। এই যে কিছুক্ষণ আগে মাহাদিউজ্জামান উনি ইউএস থেকে একটা অফার আমাদেরকে দিল যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা একটা কোলাবোরেশন করতে পারি। এই যে মিসিং যে গ্যাপগুলো আছে, এগুলোর থ্রুতে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের যে মূল যে টার্গেট ওটা অর্জন করতে আমরা সমর্থ হব বলে মনে করি। তো আশা করি আপনাদেরকে সবাইকে আবারও সামনে পাবো, এবং আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি সামনের দিনগুলোতে আমরা যখন এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নিব তখনও আগের মতন আপনাদেরকে আবার কানেক্ট করতে পারবো। এই কামনা করে আজকে লাইভটি শেষ করছি। আশা করি আবার দেখা হবে আগামীকাল সকাল 11টায় আমাদের ইনভেস্টমেন্ট রিলেটেড যে সেশন গুলো হবে ওগুলোতে। আশা করি সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।